লাইভ শুরু করে দিছো? হ্যাঁ, আমি খেয়ালই করে নেই। আচ্ছা দেখি পোলাপান কি চলে আসছে? আচ্ছা আমি একটু গ্রুপে যাই। দেখি কারা কারা চলে আসলো। দেখি আমাদের হচ্ছে তোমরা কত ব্যাচ? 22 ব্যাচ না? আচ্ছা ঠিক আছে। দেখি তো কারা কারা চলে আসলো। স্টুডেন্ট দেখি চলে আসছে। বাহ! আমি ভাবছি তোমরা কেউ আসবেই না। আমি ভাবছি তোমরা কেউ আসবো না। তো আমরা ধরো যে ক্লাসে সুন্দর করে ক্যান্সেল করে দিয়ে ঘুমায় যাবো। আমি সুন্দর করে বিছানাটা গুছাইছি। বেডশিট টেডশিট দিয়ে সব ইয়া করে রাখছি। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কাজ করো, তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দাও। মানে ইনভাইট কি বলি? মেনশন করো, সবাইকে আসতে বলো। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে যে তোমরা তো হচ্ছে অনেকেই নতুন। তোমরা তো হচ্ছে যে আমি একটু আমার পরিচয়টা দেই। আমার পরিচয়টা যদি আমি দেই স্যার, আমার নাম হলো আবু সাদ মাহমুদ। ঠিক আছে? আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আমার এইচএসসি হলো স্যার 2018 সালে আমি এইচএসসি পাস করছি। আমি ছিলাম নটরডেম কলেজে গ্রুপ 1 এ। দেন নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করছি। আমার হলো যে স্যার এই হলো পরিচয়। এখন বুয়েটে পড়াশোনা করতেছি সেকেন্ড ইয়ারে। ঠিক আছে? আচ্ছা যাক, তো মোটামুটি 500 জন চলে আসছো। আই হায় তাই জোস। ওকে। আচ্ছা তো এই হলো কথা। তো হচ্ছে যে আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করব সেটা সম্পর্কে পরে কথা বলবো, যে কোন চ্যাপ্টার শুরু করা যায়, কেন কি করব না করব। আর তার আগে কথা হলো যে আমি কিছু কথা বলে নেই ক্লাসের রুলস এন্ড রেগুলেশন নিয়ে। হ্যাঁ, ক্লাসের রুলস এন্ড তোমার রেগুলেশন নিয়ে তোমার হলো যে তোমার কিছু বলে নেই আর কি। সেটা কি? সেটা হলো স্যার এই যে তোমার আমি কিন্তু স্যার খুব মজা করে পড়ানোর চেষ্টা করি। বুঝতে পারছো? আমি সাধারণত খুব মজা করে পড়ানোর চেষ্টা করি। যারা হচ্ছে আমাকে চিনো তারা ব্যাপারটা ভালো বোঝো। বাট যারা হচ্ছে আমাকে চেনো না তাদের কাছে ব্যাপারটা একটু অকওয়ার্ড লাগে যে কি পাগল বেড়া এসে কি করতেছে না করতেছে। ঠিক আছে? তো এই কারণে হলো স্যার বললাম ইয়া করার কিছু নেই। মনে করবা আমি চাইছি যে ফ্রেন্ডদের মতো আর কি। খুব একদম ইজি, মানে হচ্ছে যে স্টুডেন্টের সাথে আমি মিশে যাওয়ার চেষ্টা করি আসলে। বুঝছো? তো দেখবা ক্লাস হচ্ছে আমি সাথে মজা করে পড়বো যাতে তোমার মধ্যে বোর ফিলটা না আসে। বোর ফিলটা না আসে স্যার। ঠিক আছে? আচ্ছা গুড। তো বোর ফিল না আসে তো এইটুকু গেল। এবং আমি স্যার তোমাকে বলে নেই যে তুমি টাকা দিয়ে ভর্তি হইছো করছে। তুমি হচ্ছে যা মন চায় তাই করতে পারো। তুমি হচ্ছে কমেন্ট যা মন চায় তাই করতে পারো। আমার ক্লাসে একটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আমি কখনো কাউকে তোমার যদি কমেন্টে আমাকে গালি দিয়ে মন চায় দিবা যে এই সায়েম ভাইয়ের ফাঁসি চাই। ঠিক আছে? সায়েম ভাইয়ের ফাঁসি চাই। সবাই মিলে লেখা শুরু করো সায়েম ভাইয়ের ফাঁসি চাই। কোনো সমস্যা নাই। লিখে লিখো। বাট কথা হলো আমি যখন একটা তোমার হলো দেখো আমি হচ্ছে তোমাদের সবসময় পড়ার সময় এই যে আমি এটা হাতে রাখি। এটা সামনে রাখি আমার। এই যে আমি পড়ানোর সময় এটা আমার সামনে রাখি। একটু পর পর দেখি শুনে কোশ্চেন গুলো। আমি যখন একটা টপিক পড়ানোর পরে এই যে 5 মিনিট পড়াবো, 5 মিনিট পড়ানোর পরেই বলবো স্যার আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? যখন আমি তোমাদেরকে বলবো স্যার তোমাদের কারো কোনো প্রশ্ন আছে, তখন স্যার আমরা সকল ধরনের আজাইরা কমেন্টিংটা বাদ দিব। যাদের যাদের কোশ্চেন আছে তারা তারা কোশ্চেন করবো। তোমাদের কোশ্চেনটা আনসার করে ফেলার পরে দেন তোমরা যা মন চায় তাই করো। আর টাকা দিয়ে তো ভর্তি হইছো তাই না? যা মন চায় কমেন্ট করবো, টাকা উসুল করতে হবে না। আচ্ছা ঠিক আছে। তো স্যার আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে শুরু করি। ঠিক আছে? আমার মনে হয় আমরা আস্তে আস্তে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে মনে হয় অনেকেই রোজা আছো। তো সমস্যা নাই, তোমাদেরকে বিনোদন দিব ইনশাআল্লাহ। সময়টা কোন দিক দিয়ে কেটে যাবে ইনশাআল্লাহ তুমিও বুঝবা না। ঠিক আছে? আচ্ছা তো আজকে স্যার আমরা যেটা শুরু করব স্যার, আমরা হচ্ছে আজকে শুরু করব তোমার অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি শুরু করার কারণটা কি? সংখ্যা পদ্ধতি শুরু করার কারণ হলো বেশিরভাগ কলেজেই অধ্যায় 3 থাকে। বেশিরভাগ কলেজেই অধ্যায় 3 আছে। ঠিক আছে? যেহেতু বেশিরভাগ কলেজেই আমার অধ্যায় 3 আছে, সো আমার তো এটা শুরু করতেই হবে। আমার তো আর কিছু করার নাই স্যার। বলো আমার কি আর কোনো অপশন আছে হাতে? আমার কিন্তু হাতে আর কোনো অপশন নাই এটা শুরু করা ছাড়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো চলো শুরু করি। আচ্ছা গুড। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে এখানে খেয়াল করো স্যার, এই যে স্পট লেজারটা নিলাম। তো এই যে আমার নাম তো দেখতেছো স্ক্রিনে, রাইট? আমার নাম দেখতেছো, আমার নাম হলো আউসাদ মাহমুদ। আগে তো হচ্ছে চেহারা খুব সুন্দর ছিল, এখন চেহারা আগের মতো নাই। বুঝতে পারছো? তো এই কারণে আমি যেটা করি যে বাইরে কোথাও গেলে যেটা সানগ্লাস করে যাই। বুঝতে পারছো? যাতে কেউ চেহারা না চিনে। আমার সানগ্লাস পরে খুব ভালো লাগে, আমার একটা সোয়াগ সোয়াগ ভাব আসে। ঠিক আছে? যখন আমার সানগ্লাসটা পরেছে ক্লাস নেই। তো আমার নাম হলো আউসাদ মাহমুদ। তো দেখতেই পারতেছো। আচ্ছা ঠিক আছে। তো নাম দেখলাম। তো এই যে তোমার সাথে আমি তোমাদের যে স্লাইডটা পড়াচ্ছি সেটা খুব সুন্দরভাবে অ্যানিমেট করা। বুঝতে পারছো? অ্যানিমেশনটা কে করছে? এই অ্যানিমেশন করছে আদিল হাসান। খুবই জোস, মানে ওর সাথে বলেনটা খুব ভালো। ওকে আমি খালি বলে দেই ও বাকিটা বুঝে ফেলে। বাকিটা নিয়ে নিজেই করে। ঠিক আছে? তুমি দেখবা আসলে একটু পরেই দেখবা আসলে যে আসলে অ্যানিমেশন কি। তুমি মনে হবে মুভি দেখতেছো। ঠিক আছে? আচ্ছা তো গেল এইটা। এরপরে আমরা স্যার যেটা শুরু করব চ্যাপ্টারের নাম হলো নাম্বার সিস্টেম আর কি। হ্যাঁ, নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার শুরু করব। আচ্ছা তো নাম্বার সংখ্যা
তো আমাকে প্রথমে জানতে হবে যে সংখ্যাটা কেন আসলো, সংখ্যাটা কবে আসলো। আমাকে প্রথমে জানতে হবে সংখ্যাটা কেন আসলো, সংখ্যাটা কবে আসলো। ওকে ফাইন। এই যে নাম্বার সিস্টেম শুরু করার আগে আমার জানা দরকার সংখ্যা কবে এলো। আদিম যুগে যখন আমাদের মহান আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তোমার পৃথিবীতে পাঠাইলো, তখন কি সংখ্যা ছিল? না, তখন তো সংখ্যা ছিল না। তো সংখ্যাটা আসে কখন আসলে, এবং আসলে ক্রম বিকাশটা হয় কিভাবে? তো প্রথমটা স্যার একটু আমরা খুললাম, হ্যাঁ। তো প্রথমে স্যার হচ্ছে যে আমাদের কি হয় একদম আদিম যুগে, এই দেখো আমাদের স্যার ধরো এখন সময়টা হলো কত, আমাদের এখন সময়টা হলো 2021 সাল, রাইট? আমরা এখন 2021 সালে আছি। ওকে, এই যে আমাদের এখন সময় হলো 2021 সালে আছি আমরা। ওকে, তো চলো আবার সময়টা পিছিয়ে নেই, আমরা কয়েক হাজার বছর আগে চলে যাই, কয়েক হাজার বছর আগে চলে যাই, ঠিক আছে? সময়টা পিছায় নাও, সময়টা চলো পিছায় ফেলাই, সময়টা পিছিয়ে আমরা কয়েক হাজার বছর আগে চলে যাই। তখন কি হইতো স্যার? একদম আদিম যুগে, এই যেটার মানে কি, এটা মানে কি, আদিম যুগে মানুষ যেটা করতো হাতে গুনতো। এই যে মানুষ কি করতো স্যার? হাতে গণনা। একদম আদিম যুগে কি হইতো? হাতে গণনা হইতো, ঠিক আছে? আদিম যুগ মানে কি ভাইয়া? আদিম যুগ মানে হলো এই যে স্যার যখন মানুষ কি করতো পশুর শিকার করে খাইতো, যখন মানুষ পশু শিকার করে খাইতো ওটাকে আমরা আদিম যুগ বলতেছি। সো হাতে গণনা কখন হয়? আদিম যুগে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, নোট ইট ডাউন, ঠিক আছে? এটা নোট করে রাখো স্যার। ওকে ফাইন। তো ধরো কথার কথা আমি হচ্ছে এটাকে আসলে একটা জিনিসের সাথে তুলনা করি। আচ্ছা, তো এই যে ধরো স্যার কথার কথা তোমাদের মধ্যে একটা ছেলে, ধরলাম র্যান্ডম একটা ছেলে, নাম ধরো সাকিব, ঠিক আছে? নাম ধরো কি সাকিব। আচ্ছা, তো ধরো যে আমাদের ধরো যে তোমার আসলে হাতে তুমি গুনতে পারবা কেমনে? ধরো তুমি 1 2 3 4 5 6 7 8 9 কি 10 কিছু জানো না। হাতে আঙ্গুল আছে কয়টা? এই যে হাতে আঙ্গুল আছে 10টা। অ্যাকচুয়ালি 10 এর বেশি কি আসলে হাত দিয়ে গোনা যায়? আসলে আমরা হাত দিয়ে তো 10 এর বেশি গুনতে পারি না, পারি? হাত দিয়ে কিন্তু 10 এর বেশি গোনা যায় না। আর আগে তো 1 2 3 4 5 6 ছিল না। তো তখন এরকম টাইপের আর কি আঙ্গুল দিয়ে বুঝাইতে হইতো। বাট 10 এর বেশি তুমি কেমনে বুঝাবা? 10 এর বেশি তো বুঝানোর সুযোগ নাই হাতে, ঠিক আছে? তো এই যে আমার 10 এর বেশি বোঝানোর সুযোগ নাই, এই যে আমার সীমাবদ্ধতা তৈরি হইলো, এই সীমাবদ্ধতা কাটানোর জন্য আমার এরপরে চলে আসে টালি সংখ্যা। এই যে স্যার টালি, আমার স্যার টালি পড়ছি না 9 10 এ? লম্বা লম্বা লাইন টানে এরপর ক্রস করে দেয়, এগুলোকে বলা হয় টালি, ঠিক আছে? এই যে টালি সংখ্যা এরপরে চলে আসে, ঠিক আছে? এবং স্যার এই যে আমার টালি সংখ্যাটা, এবং টালি সংখ্যাটা কবে আসে? এই যে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যদিও সাধারণত পরীক্ষায় ডিরেক্ট সাল টাইপের কিছু দিবে না, ডিরেক্ট সাল টাইপের কিছু সাধারণত পরীক্ষায় দেওয়া হয় না আমাদের, ঠিক আছে? তো এই যে টালি সংখ্যা মোটামুটি 4000 বছর আগে আসে। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমার টালি সংখ্যাটা আদিম যুগে কি করা হইতো? এই দেখো স্যার তখন কাগজ কলম ছিল, তখন কাগজ কলম ছিল না, তাহলে হিসাব নিকাশ হইতো কোথায়? টালিটা আঁকতো কোথায়? এই যে স্যার খেয়াল করো, এই যে আমার এই যে গুহা আছে না, গুহা, এই গুহার মধ্যে এই যে হবে টালি এঁকে রাখতো, এভাবে টালি এঁকে রাখতো, ঠিক আছে? তো এটাকে আসলে আমি একটা উদাহরণ দিই এভাবে, যে ধরো স্যার কথার কথা তোমার একটা বন্ধু নাম সাকিব, ঠিক আছে? সাকিবের ধরো 3টা মেয়ে বন্ধু আছে। আরে বেটা বন্ধু, খালি বন্ধু, বুঝতে পারছো? সাকিবের কি আছে? আর ধরো যে 3টা মেয়ে বন্ধু আছে, ঠিক আছে? ধরো যে র্যান্ডমলি একটা ধরো নোয়াখালীতে, একটা ধরো বরিশালে, একটা ধরো ঢাকায়। এবং মজার ব্যাপার হলো কোনো মেয়ে বন্ধুর কথা আবার অন্য বন্ধুরা জানে না, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। তো সাকিব সুন্দর মতো হিসাব রাখছে, হাত দিয়ে, হাত দিয়ে সুন্দর মতো হিসাব রাখছে। আচ্ছা, তো ব্যাপারটা হলো যে এই যে সাকিবের আস্তে আস্তে বন্ধুর সংখ্যা বাড়তে থাকলো। তো সাকিবের ধর বিভিন্ন জেলায় বন্ধু বানিয়েছে ফেসবুকের সাহায্যে, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই বাড়িয়া সেই বাড়িয়া, ঠিক আছে? বিভিন্ন জেলায় ধর বন্ধু সংখ্যা বাড়তেছে। তো এখন যখন বন্ধু সংখ্যা 10 এর বেশি হয়ে গেছে, ও ধরার হাতে গুনতে পারতেছে না। তো তখন কি, তখন ওর টালি সংখ্যা ইউজ করা শুরু করবে। কি ইউজ করা শুরু করবে? টালি সংখ্যা, ঠিক আছে? এই যে টালি দিয়ে আমি ইউজ করবো। টালিতেও একটা সমস্যা আছে। টালিতে কি সমস্যা? টালিতে সমস্যা হলো আমি তোমার বললাম টাইলে তুমি 150 লেখো, তুমি কি করবা? এই যে তোমাকে যদি টাইতে 150 লিখতে হয়, তোমাকে কি করতে হবে? এই যে এই সিস্টেম খাইতে হবে না স্যার, খেয়াল করো, এই যে তুমি যদি টাইলে 150 লিখতে চাও, তোমাকে করতে হবে এইটা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে এমনি করে যাইতে হবে। পেইন না ব্যাপারটা? 150 500 1000 কয়বার সারাদিন করবা তুমি? তো এইভাবে তো হিসাব রাখা কঠিন হয়ে যাচ্ছে। তো এইটাও আমার একটা ড্রব্যাক, এটাও আমার একটা ঝামেলা। তো এই ঝামেলাটা আমার যখন আসে, এই ঝামেলাটাকে আরেকটু মিনিমাইজ করার জন্য আমরা যে সংখ্যা ইউজ করি সেটা হলো হায়ারোগ্লিফিক্স। সেটা হলো আমার হায়ারোগ্লিফিক্স স্যার, ঠিক আছে? সেটা কি? সেটা হলো আমার হায়ারোগ্লিফিক্স। ওকে স্যার, এই যে সেটা কি?
সেটা হলো আমার হায়ারোগ্লিফিক্স, সেটা হলো আমার হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে, একটু ওয়েট করো। এক্সট্রিমলি সরি ফর ইন্টারাপশন। আচ্ছা দেখো, হ্যাঁ এরপর আমার কি চলে আসে, এরপর আমার হায়ারোগ্লিফিক্স চলে আসে। এই হায়ারোগ্লিফিক্স নামটা খেয়াল রাখো, এই নামটা হচ্ছে আমাদের লাগবে একটু পরে। হ্যাঁ, তো কি চলে আসে, হায়ারোগ্লিফিক্স সংখ্যা চলে আসে এরপরে। সো প্রথমে হাতে গণনা, এরপর কি, এরপর হলো টালি, এরপর কি, এরপর হলো হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে, তো ধারণা করা হয় হায়ারোগ্লিফিক্সটা মোটামুটি 4000 বছর আগেই ছিল আর কি, এটা ধারণা করা হয় আর কি আসলে। ঠিক আছে, কারণ এক্সাক্ট সাল তো আমরা কেউ জানি না, তাই না? আচ্ছা, তো আসলে ভাই হায়ারোগ্লিফিক্সটা কি? হায়ারোগ্লিফিক্সটা হলো আসলে আমার চিহ্ন দিয়ে কিছু একটা প্রকাশ করা, আমার চিহ্ন দিয়ে কিছু একটা প্রকাশ করাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স। যেমন ধরো আমি তোমাকে কতগুলো দেখাই, দেখাইলে বুঝবা, একটা জিনিস দেখাই, দেখাইলে বুঝবা স্যার। ঠিক আছে, এই যে দেখো স্যার আমার হায়ারোগ্লিফিক্স, এই যে স্যার আমার হায়ারোগ্লিফিক্স গুলো হচ্ছে এইরকম দেখতে, বুঝতে পারছো? এই যে এরকম, এটা হচ্ছে তোমাদের বই নাই, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, খালি একটু দেখে রাখলে আর কি। ঠিক আছে, হায়ারোগ্লিফিক্স গুলো দেখতে ওরকম হইতো আসলে, মানে ধরো স্পেসিফিক কিছু সংখ্যাকে প্রতীক দিয়ে প্রকাশ করছে ওরা, যাতে আমার হিসাব নিকাশের সুবিধা হয়। যেমন ধর 500, 100, 50, এগুলোকে কোন একটা চিত্র সাহায্যে প্রকাশ করা, যাতে আমি সহজে ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এই যে স্যার। এছাড়াও স্যার দেখো আমার হায়ারোগ্লিফিক্স যদি আমি নিয়ে ডিটেইলসে পড়তে চাই, এই যে আমার হায়ারোগ্লিফিক্সে 1 মানে হলো এইটা, 2 মানে এইটা, 3 মানে এইটা, 4 মানে এইটা, 5 মানে এইটা, মানে 5টা লম্বা লম্বা দাগ, 6 মানে 6টা লম্বা লম্বা দাগ, 7 মানে 7টা লম্বা লম্বা দাগ, 8 মানে 8টা লম্বা লম্বা দাগ, 9 মানে 9টা লম্বা লম্বা দাগ। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন 10 মানে কি হবে? তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, তাহলে 10 মানে কি? তোমাদের কাছে এখন তাহলে আমার প্রশ্ন যে 10 মানে কি তাহলে? এই 10 মানে কি তাহলে স্যার, বলো। তা বলো তো স্যার, বলেন 10 মানে আসলে কি হওয়া উচিত, কি বুঝলেন? আনসার দেন। 10 মানে কি হওয়া উচিত বলেন। এমডি কি বলছে, এই যে মাহদিস জামান জ্যোতি ভাই, এত দ্রুত কথা বলতেছেন, রোজা আছেন কিনা ওস্তাদ? ঠিক আছে, কালকে রাতে 12টা থেকে 2:30 পর্যন্ত ব্যাচ পড়াইছি, তোমাদেরকে পড়ানোর আগে একটা ব্যাচ পড়ায় আসছি। ঠিক আছে, তোমাদেরকে পড়ানোর পর আবার পড়বো। এনার্জি, ঠিক আছে, এনার্জি এনার্জি থাকতে হয়। ঠিক আছে, আমি হচ্ছে একটা কথা বলি যে তোমার ওটাকে কি বলে, যে একদম প্রথম রোজাতে, এটা তোমাদের সবার জন্য, প্রথম রোজাতে আমি হলো ইফতারে বেশি খেয়ে ফেলছি, এবং বেশি খেয়ে ফেলার পরে আমি দেখলাম যে আমার ঘুম আসতেছে, এবং আমি ইফতার করে ঘুমাইছি তোমার হলো তারাবিতে যাওয়ার আগ পর্যন্ত। তো আমার মনে হলো না, আমি যে ইফতারের পর থেকে এসা পর্যন্ত ঘুমাইলাম, আমার তো ঘুমানো ঠিক হলো না। ঘুমানো মানে তো সময় নষ্ট, ঘুমানো মানে কি, ঘুমানো মানে তো সময় নষ্ট। এরপর কি করছি, এর পরের রোজাগুলোতে আমি ইফতারের সময় খুবই কম খাইছি, খুবই কম খাইছি। কম খাওয়ার ফলে কি হয়েছে, কম খাওয়ার ফলে ঘুমটা আসে নাই, এবং আমি ওই সময়টাতে কাজ করতে পারছি। ঠিক আছে, ঘুম কমাবা, ঘুম বাড়ানো যাবে না। এবং আমি যদি মনে করি আল্লাহ আমি রোজা রাখছি ভালো লাগতেছে না, না, আমার তো স্যার ভেতরে কষ্ট হচ্ছে, বাট আমি কষ্ট দেখাইতে পারবো না। কারণ কি, তোমরা সবাই আমাকে দেখতেছো, আমি যদি হাঁপায়া যাই তোমরাও হাঁপায়া যাবা, কারণ আমি এখন তোমাদের লিডার। আমার যদি এনার্জি থাকে তোমাদের এনার্জি থাকবে, সো আমার কষ্ট করে হইলেও তোমাদের সামনে নিজেকে প্রাণবন্ত প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা সবাই যেটা বলতেছো যে হ্যাঁ আমার 10টা দাগ হবে, সবাই যেটা বলছো ভাই যে আমার এরকম 10 দাগ হবে, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। তোমাদেরকে আনসার দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই যেটা বলতেছো এই যে ভাইয়া আমার এরকম 10টা দাগ হবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য একটা হাততালি, কারোটাই হয় নাই, ভেরি গুড, কারোটাই হয় নাই। ঠিক আছে, তো সবাই ভাবতেছো 10 মানে আমার 10টা দাগ হবে, অবশ্যই না, তোমরা সবাই কমপ্লিটলি রং। ঠিক আছে, এই যে অ্যাকচুয়ালি এটা হবে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় না স্যার। ঠিক আছে, কি হবে, এই যে স্যার আমার 10 মানে হলো অ্যাকচুয়ালি এই যে এটা, আমার 10 মানে হলো অ্যাকচুয়ালি এটা। হায়ারোগ্লিফিক্স এর খেলাটা এই জায়গায়, যে আমি হলো একটা সার্টেন অ্যামাউন্ট পর পর সেটা চিহ্ন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এখন 10 বার টান দেওয়া তো আমার পক্ষে ঝামেলা, তো একটা যদি দিয়ে দিই তাহলে কি আমাদের ইজি হয়ে গেল না? তো এখান থেকে যেটা হয়, ওই যে আমার বললো যে তোমার টালিতে যে কষ্টটা ছিল, ওই কষ্ট কিছু হইলেও কমে, টালিতে যে কষ্টটা ছিল ওই কষ্টটা কিছু হইলেও কমে স্যার। ঠিক আছে, আচ্ছা গেল এইটুকু। তো হায়ারোগ্লিফিক্স সম্পর্কে বুঝতে পারলাম স্যার। ঠিক আছে, ওকে ভেরি গুড, ফাইন, সো ফার সো গুড। তো এছাড়াও দেখো বিভিন্ন জিনিস আছে, আমার 10 মানে এটা, এবং আমার যদি 100 হয়, এই যে আমার 10 মানে কি, 10 মানে হচ্ছে এটা, আমার 100 মানে যে 100 চিহ্ন হচ্ছে এটা, এটা কিসের চিহ্ন, 100 চিহ্ন। তারপর হচ্ছে যে 1000-এর চিহ্ন হলো স্যার এইটা স্যার। ঠিক আছে, 10,000-এর চিহ্ন হলো স্যার এইটা। তো এখান থেকে তুমি 2-3টে একটু মাথায় রাখতে পারো, পরে যদি হায়ারোগ্লিফিক্স নিয়ে কিছু আসে, এই দুটো চিহ্ন একে লিখে দিলা, তো তখন তো সাইফা তোমাকে ফোন বাড়তি দিব রিটেন পরীক্ষা, তাই না? আচ্ছা, বা যে কোনো স্যার তোমাকে দিয়ে দিবে। আচ্ছা,
তো এই যে এবং হলো যে আমার 1 লাখ মানে এরকম এই জাস্ট লাইক দ্যাট আর কি। মুখস্থ করার দরকার নাই, পরীক্ষা কোনো আসবো না, 2-3টা মনে রাখো আর কি, ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা, তো গেল এইটুকু। তো সামনে প্রসিড করি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হইলো স্যার যে এইখানেও আসলে একটা ড্রব্যাক আছে। এইখানকার ড্রব্যাকটা আসলে কি? এখানকার ড্রব্যাকটা হইলো আসলে এই যে স্যার দেখো আমার 9 লেখা লাগতেছে। আমি যদি 9 লিখতে চাই আমাকে কি করতে হয়? 1 2 3 4 5 6 7 8 9 9 বার দাগ দেওয়া লাগতেছে। আমাকে 9 বার দাগ দেওয়া লাগতেছে। আমি 9 বার দাগ কেন দিব ভাই? আমার তো সময় নাই। আমার তো 9 বার দাগ দেওয়ার মতো সময় নাই। তো এই যেটা একটা সমস্যা না, বারবার 9 বার 9 বার করে দাগ দেওয়া। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা কি করা হয়, এরপরে আমাদের রোমান সংখ্যা চলে আসে। কি সংখ্যা চলে আসে স্যার? আমাদের এরপরে চলে আসে রোমান সংখ্যা। এই যে স্যার রোমান সংখ্যা মানে কি? এই যে কি দেখছো না রোমান সংখ্যা? হ্যাঁ, ওই যে এগুলার রোমান সংখ্যা বলি আমরা। ওরা কি বলে? এই যে 4 5 6 7 8 এই যে 9 10। এইখানে খেয়াল করো, আমি যদি 9 লিখতে চাই আমি দুইটা ইউজ করেই করতে পারতেছি না? দুইটা ইউজ করে করতে পারছি। আমি যদি 20 লিখতে চাই 10 আর 10 লিখলেই হয়ে যাচ্ছে। 30 লিখতে চাই 3টা এক্স দিলেই হয়ে যাচ্ছে। আমি ধরো 19 লিখতে চাই 10, ঠিক আছে, এরপর এই যে এরকম 10, এই যে 10 এরকম 19, ঠিক আছে। তো আমাকে লেখাটা সহজ না, আমাকে কম লেটার দিয়ে আমি এক্সপ্রেস করতে পারতেছি না, আমি তো কম লেটার দিয়ে এক্সপ্রেস করতে পারতেছি। তো তার মানে এই যে রোমান সংখ্যাটা এটা হায়ারোগ্রাফিক্স থেকে উন্নত। রোমান সংখ্যা এটা হায়ারোগ্লিফিক্স থেকে উন্নত স্যার, ঠিক আছে। মানে আমি সিরিয়ালি যাচ্ছি, একটা হলো আরেকটা থেকে উন্নত, একটা হলো আরেকটা থেকে উন্নত স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, একটা থেকে উন্নত। এটা রোমান সংখ্যা এবং মোটামুটি এটা 3400 বছর আগে আসছে ধারণা। আমাদের ধরো যারা ইতিহাসবিদ আছে তাদের, আমার ধারণা না, ঠিক আছে। এই যেমন রোমান সংখ্যা হলো যে এগুলা এগুলো রোমান সংখ্যা, বুঝতে পারছো রোমান সংখ্যার সুবিধাটা কি? আচ্ছা, তো তার মানে এই যে স্যার এখন চলে একটা রিভিউ দেই। এতক্ষণ যা পড়াইলাম ওটা একটা ওভারঅল রিভিউ, ঠিক আছে। এই যে স্যার যা পড়াইছে এটা ওভারঅল রিভিউ। আমার হাতে গণনা কখন শুরু হয়? আদিমকালে। এই হাতে গণনার পর হলো আমি দেখলাম ঝামেলা, এই কারণে আমি টালি সংখ্যা নিলাম। হাতে গণনার পর আসে টালি সংখ্যা। টালি সংখ্যা যে ঝামেলাগুলো ছিল ওগুলো কমানোর জন্য আমার চলে আসলো হায়ারোগ্লিফিক্স, ওই যে বিশেষ কিছু সংখ্যাকে প্রতীক দিয়ে প্রকাশ করা। দেন হায়ারোগ্লিফিক্সে ধর আমার 9 লিখলে 9 বার টান দেওয়া লাগবে, একটা সমস্যা। এই কারণে আমার এরপর চলে আসলো রোমান সংখ্যা। কি চলে আসলো? রোমান সংখ্যা চলে আসলো স্যার। সো এই যে স্যার এইটুক হলো আমার আজকের ক্লাসের প্রথম টপিক। এইটুক পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা এখন স্যার আমাকে তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, এইটুক বুঝতে সমস্যা আছে কিনা এখন কমেন্টে জানাও, ঠিক আছে। এইটুক পর্যন্ত বুঝতে প্রবলেম আছে কিনা স্যার আমি কমেন্টে জানাও স্যার। এইটুক পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা। একজন প্রশ্ন করছো ভাইয়া 10 100 1000 এগুলো মধ্যবর্তী সংখ্যাগুলো কেমন হবে? হায়ারোগ্লিফিক্স দিকে সার্চ দিবা গুগলে, তাহলে সব পেয়ে যাবা, পুরো লিস্ট পেয়ে যাবা, ঠিক আছে। বাট এটা যেহেতু আউট অফ টেক্সট এই কারণে আমি আর দেখাই নাই, বুঝতে পারছো? আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, হ্যাঁ কোনো কোশ্চেন নাই স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার, হ্যাঁ সুপার ক্লিয়ার, ভেরি গুড বাচ্চারা। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা গেল। তো এখন দেখো এই যে আমার আসলে এখানে 4টা আছে, 4টা আসলে ঝামেলা আছে। কি ঝামেলা? তো খেয়াল করো ঝামেলাটা কি। ধরো এই যে আমরা সাকিবে ছিলাম, সাকিবে ছিলাম, তাই না? আচ্ছা, তো সাকিবের ক্ষেত্রে কি হলো যে সাকিবের জন্য যেটা হলো সেটা হলো এই যে স্যার আমার সাকিবের প্রথমে মেয়ে বন্ধু ছিল 3টা। আগেই বলতেছি শুধু বন্ধু, কিন্তু স্পেশাল ব্যাপারটা হলো এক বন্ধুর কথা আর এক বন্ধু জানে না, ঠিক আছে। তো 3টা তো হিসাব রাখা ইজি, 3টা তো হিসাব রাখা ইজি স্যার, ঠিক আছে। আচ্ছা 3টা তো হিসাব রাখা ইজি, এটা প্যারা নাই। আচ্ছা, তো এখন ধরো আস্তে আস্তে ধরো সাকিব ধরো ওর নেটওয়ার্ক বড় করতেছে। হ্যাঁ, জেলা উপজেলা ধরো যে আগে ছিল বিভাগে, এখন ধরো বিভাগ ছাপায় ও ধরো জেলাতে চলে গেছে। 64 জেলা 64টা, মানে এরকম একটা প্ল্যান নিছে আর কি। তো এখন কথা হলো 64 জেলা তো আসলে হাতে গুনে রাখতে পারতেছে না, হাতে 10টা বেশি হয় না, হাতে 10টা বেশি হয় না। তো এই যে হাজন 10টা বেশি হইতেছে না, আমাদের সাকিব যে কাজটা করলো এই যে সাকিব হচ্ছে টালি সংখ্যা ব্যবহার করা শুরু করলো। ওকে, টালি খেলা হবে। তো ধরো আর 15 জেলায় 15টা ব্রাঞ্চ আছে, ও 15 তো ইজিলি টালি দিয়ে করা যায়, 15 তো ইজিলি টালি দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু কথা হলো হিসাব বারবার রাখতে গেলে 15 এর টান টুন দেওয়া, 9 লেখা 10 লেখা ঝামেলা। সো সাকিব এরপর যেটা করলো না, ঝামেলা যেতেছে হায়ারোগ্লিফিক্সটা ইউজ করলো, কারণ ধরো 50 হয়ে গেছে, টালিতে 50 যত ঝামেলা। ধরো আমার বাংলাদেশে 50টা জেলায় 50টা বন্ধু, তো এখন তো 50টা তো আসলে তোমার টালি দিয়ে করা ঝামেলা। তো তখন কি করলো, হায়ারোগ্লিফিক্সটা নিল না, হায়ারোগ্লিফিক্স তো 50 সেগুলো দেওয়া যায়। তো আমার 100টা হয়ে গেছে, তো তখন তো হায়ারোগ্লিফিক্স দিয়ে ধাপ করে 100 দেওয়া যায়, তাই না? আচ্ছা,
এখন কথা হলো কিন্তু আমার হায়ারার্কির ভিতরে আমার মাঝখানে সংখ্যাগুলো দেওয়া ঝামেলা। তো এই কারণে আমার যেটা করলো আর কি, ধরো কথা কথা সাকিব হিসাব করতেছে, আচ্ছা আমার ধরো যে তোমার ধরো যে আমার এই যে নোয়াখালী, হ্যাঁ নোয়াখালী জেলাতে এই কজন আছে, নোয়াখালী জেলাতে এই করে ব্রাঞ্চ আছে আমার, ঠিক আছে। তো যে নোয়াখালী জেলার মধ্যে ব্রাঞ্চ, ওগুলা ধরো তো তোমার যে 7-8টা করে ব্রাঞ্চ, নোয়াখালী জেলা 8জন বন্ধু, বরিশাল 8টা বন্ধু, মানে বিভিন্ন জেলায় বিভিন্ন বন্ধু আছে আর কি, হ্যাঁ। তো এই কারণে স্যার এই যে আমার কি হলো যে তখন হচ্ছে ধরো আমার নয় লেখা তো ঝামেলা, তাই না, এই বারবার নয় টান দাও এরকম। তো তখন কি করলো, তখন হচ্ছে রোমান সংখ্যা ব্যবহার করা শুরু করলো, রোমান সংখ্যা ইউজ করলে তো আমার ইজি হচ্ছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আমার সাকিব যেটা করলো যে তোমার যে না, ওর হলো যে দেশের সকল বিভাগ শেষ, সকল জেলা শেষ, জেলার পর হলো গ্রাম মহকুমা ঢোকা শেষ। এখন ধরো যে ও চায় যে না নেটওয়ার্কটা আরো বিস্তৃত করবে, ঠিক আছে, নেটওয়ার্ক আরো বিস্তৃত করে দেশের নাম উজ্জ্বল করবে, হ্যাঁ ওখানে দেশের বাইরেও গেল, ঠিক আছে। ফেসবুক তো বুঝো নাই, ফেসবুকে তো দেশের বাইরের বন্ধু বানানোই যায়, বুঝতে পারছো না। ওই যে তোমার মাথাতে দেখো না যে হচ্ছে যে কি আমার নোয়াখালীর জব্বারের প্রেমে রাশিয়ান কি রাশিয়ান নাগরিক, ওরকম টাইপের ব্যাপার স্যাপার, তাই না। তো ওরকম তো হইতেই পারে স্যার। তো এখন যখন স্যার এই যে আমার কি হলো যে ও যখন এরকম অনেক নেটওয়ার্ক যখন ছড়ায় দিল, তখন স্যার এই যে রোমান দিয়ে আমরা হিসাব রাখা যায় না, রোমান সংখ্যা দিয়ে তো হিসাব হয় না। তো তখন আমার সাকিবের কথা, সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না। তো এই যে আমি মানে ধারণা করি অ্যাকচুয়ালি যে আমার সাকিব হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হলো যে সাকিবের যে সমস্যাটা, এই সমস্যাটা তো আসলে সবসময় হয়ে আসতেছে, সাকিবের মতো প্লেয়ার তো যুগে যুগে ছিল, সামনের যুগেও থাকবে। তো এই হচ্ছে তোমার ওই যে তোমার এই সমস্যাটা সর্বপ্রথম যেটা হয়, আমার যেটা মনে হয় এই প্রথমটা সর্বপ্রথম হয় হচ্ছে তোমার ভারতে। এই সমস্যাটা সর্বপ্রথম কোথায় হয়, সর্বপ্রথম হচ্ছে ভারতে হয়। কই হয়, ভারতে হয় সর্বপ্রথম। এই যে যেহেতু ভারতে সর্বপ্রথম এই ঝামেলাটা হয়, এই কারণে স্যার ভারতীয়রা সর্বপ্রথম শূন্য আবিষ্কার করে। কি আবিষ্কার করে, ভারতীয়রা সর্বপ্রথম শূন্য আবিষ্কার করে। ভারতীয়রা সর্বপ্রথম কি আবিষ্কার করে স্যার, ভারতীয়রা সর্বপ্রথম শূন্য আবিষ্কার করে। এই যে স্যার এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। শূন্য আবিষ্কার করে কারা, শূন্য আবিষ্কার করে স্যার ভারতীয়রা, ঠিক আছে। জিরো ইজ আ ভেরি পাওয়ারফুল নাম্বার, জিরো খুবই শক্তিশালী সংখ্যা, ঠিক আছে। তোমাদের তো এখানে আসলে আমরা আইসিটি তো পরে আসলে আইসিটি তোমরা টিচাররা খ্যাপ মারি, খ্যাপ মারা মানে কি, অ্যাকচুয়ালি 2 বছরের আইসিটি 3 মাস পড়াইলেই শেষ। নর্মালি হচ্ছে আমি হচ্ছে মেইনলি ম্যাথ টিচার, মেইন হচ্ছে ম্যাথ পড়াই আর কি 10 মিনিট স্কুলে। তো এখানে হচ্ছে আসলে আইসিটি খ্যাপ মারি, কারণ আইসিটি 3 মাস পড়াইলেই শেষ, সারা বছর পড়ানোর কিছু নাই। তো ম্যাথমেটিক্সে স্যার আসলে শূন্য খুবই পাওয়ারফুল সংখ্যা, মানে শূন্য এমন একটা সংখ্যা, এটাকে আসলে জোর বলবো বিজোর বলবো ধনাত্মক বলবো না শূন্য বলবো না নিউট্রাল বলবো, এই শূন্য দিয়ে কোনো কিছু ভাগ দিলে কি হয় না দিলে কি হয়, এর নিয়ে আসলে গবেষণা শেষ নাই স্যার, বুঝতে পারছো। আসলে শূন্য নিয়ে আসলে আমাদের অনেক গবেষণা চলতেছে, সামনেও অনেক গবেষণা হবে। আসলে শূন্যটাকে আমি আসলে তুলনা করে আসলে মেয়েদের সাথে, বুঝতে পারছো। একটা কথা বলে না যে ছেলে মেয়ের সমাধিকার নাকি সমান অধিকার, অ্যাকচুয়ালি মনে রাখবা স্যার যে ছেলে আর মেয়ে কখনো সমান হতে পারে না, বুঝতে পারছো। মেয়েরা আসলে ছেলে থেকে অনেক বেশি শক্তিশালী। মহান আল্লাহ মেয়েদেরকে আসলে পৃথিবীতে পাঠাইছি এমন কাজ করার জন্য যেটা পুরুষরা পারবে না। সো টেকনিক্যালি ওমেন আর মোর পাওয়ারফুল দ্যান ম্যান, কি বুঝতে পারছো। সো এই কারণে তুমি কিছু করো না করো সবসময় মেয়েদের সম্মান দিবা, আর কিছু করো না করো, কারণ তোমার বুঝতে হবে যে তুমি যে কাজগুলো পারবা না সেই কাজগুলো মেয়েরা পারবে, এটা তোমার বুঝতে হবে। তুমি যে কাজগুলো পারবা না সেই কাজগুলো মেয়েরা পারবে, কারণ মেয়েরা মায়ের চান। এই কারণে স্যার আমি সবাইকে রিকোয়েস্ট করবো দয়া করে, আমাদের মধ্যে অনেকেই আছে যে আমার সাথে বাইরে বাই দুনিয়ার যত খারাপ ব্যবহার আছে সব করি আমরা, এইরা খাবো না ওরা খাবো না, এই তুমি এরকম করছো কেন, করছো কেন, সেই করছো কেন, এরকম কেন ভাই। তোমার মা তোমার যে কি কষ্ট করে পাইলা বড় করছে তোমার কোনো আইডিয়া না, ঠিক আছে। এই কারণে স্যার কিছু করেন না করেন কখনো স্যার এই যে মায়েদের সাথে কোনো কোনো খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তুমি তোমার মায়ের রাগ তোমার বন্ধুর উপর ছাড়ো না, সমস্যা কি, বাট মায়ের উপর কখনো রাগ ছাড়া যাবে না, ঠিক আছে। এবং সেম গোস ফর অন্যান্য মেয়েদের জন্য, সবাইকে সম্মান দিবা, মায়ের জাত হিসেবে সম্মান দিবা। তো এটা বললাম কি শূন্য উচ্চারণটা ওইরকম, আমি মনে করি একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে যে শূন্য হলো সব সংখ্যার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংখ্যা এবং সবচেয়ে মিস্টিরিয়াস সংখ্যা, রহস্যময় সংখ্যা, ঠিক আছে। যাক ওখানে ছিলাম। তো এরপর হলো অ্যাকচুয়ালি আমার এরপরে হলো আস্তে 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 তোমার কি হয় যে সংখ্যার ক্রমবিকাশ হয়, এই 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো চলে আসে। সংখ্যাগুলো চলে আসার পরে কি হয় যে আমার এই যে আমরা আমরা যে এখন নরমাল হিসাব নিকাশ করি, ওই হিসাব নিকাশটা করতে পারি স্যার এখন, ঠিক আছে। অনেকে একটা প্রশ্ন করো ভাই 1 এর পর 2 কেন, অনেকে একটা প্রশ্ন করো ভাই 1 এর পরে 2 কেন হয়। এইটা স্যার বাই ডেফিনেশন, যখন গণিতবিদরা বসে বলছে 1 এর পর 2 আসবে, 2 এর পর 3 আসবে, 3 এর পর 4 আসবে, 4 এর পর 5 আসবে, ওইটাও আপনি ডিফাইন হয়ে গেছে।
তুমি যদি গণিতবিদ হইতা, তুমি যদি 1 এর পর 3 দিতা, 3 এর পর 2 দিতা, ওটাই ওভাবে ডিফাইন হয়ে যেত। এগুলো হচ্ছে বাই ডিফাইন করার সময় গণিতবিদে যা দিচ্ছে তাই আসলে। হ্যাঁ, আচ্ছা, তো এইটুক গেল। এখন আমরা ঢুকবো আসলে আমাদের মেইন পার্টটাতে, ঠিক আছে? এখন আমরা ঢুকবো কি, এখন আমরা ঢুকবো আমাদের মেইন পার্টে। বাট এই যে স্যার একটু লিখে রাখো, এই যে এবং আমাদের 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, মানে যে 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত, এই যে স্যার আবিষ্কৃত হয় কখন? খ্রিস্টপূর্ব 400 বছর আগে, মানে খ্রিস্টের জন্মানোর 400 বছর আগেই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন হয়েছে বলে ধরে নেওয়া হয়। সত্য মিথ্যা তো আর জানি না, ধরে নেওয়া হয় আসলে। এই যে স্যার এখানে যে জিনিসগুলো লিখে দিছি সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? এবং তোমাদের কাছে যাতে এই জিনিসটা ভালো লাগে এই কারণে অ্যানিমেশন দিয়ে দিছি। ভারতীয় মনে না থাকে না থাক, ফিগার তো মনে থাকবে। আচ্ছা, ভাইয়া শূন্য পড়ানোর সময় তো ভারতের ছবি দেখাইছিল, তো তার মানে শূন্য নিশ্চয়ই ভারতীয় আবিষ্কার করছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, গেল এটা। তো আমাদের স্যার এই দেখো, এখন আমরা শুরু করবো আসলে আমাদের আসল পড়াটা, ঠিক আছে? ওকে, তো সংখ্যা পদ্ধতি, কথা হইলো ভাইয়া সংখ্যা পদ্ধতি মানে কি আসলে? সংখ্যা পদ্ধতি মানে কি? তো সহজ কথায় স্যার, এই যে আমি কি করি, আমি স্যার এই যে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি যখন রোমান সংখ্যা হায়ারোগ্লিফিক্স করছি, আমি এরকম বিভিন্ন চিহ্ন ব্যবহার করছি, এগুলা ব্যবহার করছি নাকি, এগুলা ব্যবহার করছি, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করছি, বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করছি, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করছি, বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করছি। এরপরে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক ব্যবহার করি। কোনগুলা? 0 1 2 3 4 ডট 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 9, এরকম মতো বিভিন্ন অঙ্ক ব্যবহার করি। এই যে স্যার আমার বিভিন্ন প্রতীক, বিভিন্ন সংখ্যা, বিভিন্ন চিহ্ন ইত্যাদি ব্যবহার করে আমার কোনো একটা সংখ্যাকে প্রকাশ করা, কি কাকে প্রকাশ করা? কোন একটা সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। এই যে স্যার সংখ্যাটা স্যার তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, কারণ পরীক্ষার সংখ্যাটা আসবে, ঠিক আছে? এই যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা বলবো সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো সংখ্যা পদ্ধতির পরে আমাদের একটা টার্ম চলে আসবে, সেটা কি? সেটা হলো ভাই আমার ভিত্তি বা বেস। ভিত্তি বা বেস কি আসলে? বেস হলো স্যার, আমরা একটু পরে গিয়ে দেখবো আসলে সংখ্যা পদ্ধতির অনেক ধরনের শ্রেণীবিভাগ আছে। সংখ্যা পদ্ধতির অনেক ধরনের শ্রেণীবিভাগ আছে, তোমার ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এরকম বিভিন্ন ধরনের আছে। তো কোন একটা সংখ্যা পদ্ধতিতে আসলে আমি কয়টা সংখ্যা বা প্রতীক ব্যবহার করতেছি, কয়টা সংখ্যা বা প্রতীক ব্যবহার করে সবগুলো সংখ্যা আমি প্রকাশ করতেছি, ওইটাকেই স্যার বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন ধরো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি ব্যবহার করি? আমাদের স্যার দশমিক সংখ্যা পদ্ধতিতে আল্লাহর দুনিয়ার যত সংখ্যা আছে সব সংখ্যাকে তুমি 0 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টা সংখ্যা, মানে কি এখানে টোটাল কয়টা আছে? টোটাল 10টা সংখ্যা আছে, 10টা অঙ্ক আছে, টোটাল 10টি অঙ্ক আছে এখানে। টোটাল 10টি অঙ্ক দিয়ে আল্লাহর দুনিয়ার সব সংখ্যা তুমি লিখতে পারবা। যেমন ধর আমি একটা সংখ্যা লিখলাম 1296720, এই সংখ্যাতে দেখো আমি কি করছি, এইখানে যে সংখ্যাগুলো লেখা ছিল ওই সংখ্যাগুলোই ব্যবহার করছি। আমি কিন্তু এখানে অন্য কোনো সংখ্যা বা প্রতীক ব্যবহার করি নাই। এই কারণে এইটা হলো আমার স্যার দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, একটু পরেই আমরা দেখবো। এটা হলো আমার স্যার দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তো দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এইখানে এই সংখ্যা পদ্ধতি আমি যে কয়টার অঙ্ক আর প্রতীক ব্যবহার করব ওটাকে আমি বলবো বেস বা ভিত্তি, ওটাকে আমি বলবো কি বেস বা ভিত্তি। তো সংখ্যাটা লিখে রাখলাম, সো এটা আমার লাগবে একটু পরে, এবং বেস বা ভিত্তি নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো ডিটেইলসে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমার সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। অ্যাকচুয়ালি আমি সংখ্যা পদ্ধতি আসলে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু বলে দেখো স্যার, এখানে ব্যাপার-স্যাপার আছে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আসলে কোন কোন ক্ষেত্রে 2 রকম, কোন কোন ক্ষেত্রে 4 রকম। কোন কোন ক্ষেত্রে 2 রকম, কোন কোন ক্ষেত্রে 4 রকম। কোন ক্ষেত্রে 2 রকম আর কোন ক্ষেত্রে 4 রকম, এইটা স্যার আমি বুঝবো কিভাবে? এইটা স্যার আমি বুঝতে পারবো এই যে এটা দেখে। সামনেরটা দেখে আসলে। আমি স্যার প্রকাশের পদ্ধতি, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে 2 প্রকার। তো প্রকাশের পদ্ধতি কি কি আছে? স্যার প্রকাশের পদ্ধতি হলো আমার 2টা। এই যে স্যার দেখো, আমার
একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হলো পজিশনাল এবং আরেকটা হলো নন পজিশনাল। পজিশনাল মানে কি? পজিশনাল মানে হলো যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলার পজিশনের বা অবস্থানের মূল্য আছে, দাম আছে, ওটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হলো যে সংখ্যা বলতে সংখ্যাগুলোর অবস্থানের কোনো বেল নাই, সংখ্যাগুলোর অবস্থানের কোনো বেল নাই, ওগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটু উদাহরণে যাই স্যার, এই দেখো স্যার, এই যে তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি? যে সংখ্যা বলতে সংখ্যাগুলোর অঙ্কগুলোর অবস্থানের পরিবর্তনের কারণে মানের কোনো পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল সংখ্যাগুলো, তাকে নন পজিশনাল সংখ্যা বলে। মানে ধরো তুমি তিনটা প্রতীক নিয়ে একটা সংখ্যা লিখছো, ওগুলারে আক পিস করে দাও, ওগুলারে কি করে দাও, ওগুলা ধরো তুমি আক পিস করে দাও, তাহলে কি স্যার আমার মানে কোনো পরিবর্তন হবে? আমার মানে কোনো পরিবর্তন হবে না। এটার একটা সুন্দর উদাহরণ হলো কি, এটার সুন্দর উদাহরণ কিন্তু টালি সংখ্যা। এটা সুন্দর উদাহরণ হলো আমার টালি সংখ্যা। খেয়াল করো, আমার টালি সংখ্যা ধরো আমার হ্যাঁ তিনটা আছে, এই যেরকম তিনের লম্বা লম্বা আছে আর কি, হ্যাঁ তিনটা লম্বা লম্বা আছে। এখন ধরো তুমি ধরো ধরো এটা প্রথমে, এটা সেকেন্ড, এটা থার্ডে, তুমি এদেরকে চেঞ্জ করে দাও। 3 নম্বরটাকে আগে আনো, 1 নম্বরটাকে মাঝখানে দাও, 2 নম্বরটাকে পরে দাও। এদেরকে কি আসলে দেখতে কোনো চেঞ্জ আসছে? দেখতে কোনো চেঞ্জ আসে নাই। মানে কোনো চেঞ্জ আসছে? মানের কোনো চেঞ্জ আসে নাই। দেখতে কোনো চেঞ্জ আসে নাই, মানের কোনো চেঞ্জ আসে নাই। এই যে আমার টালি সংখ্যা, নন পজিশনাল সংখ্যা বলতেছি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। ওকে ফাইন। আচ্ছা, এছাড়াও আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি পরীক্ষায় মাঝে মাঝে তোমার পুরোটা বোর্ড পরীক্ষায় আসছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো 2 নম্বরে। সো 2 নম্বর যখন আসবে, তোমার কাজ কি? তোমার কাজ হলো প্রথমে সংজ্ঞা লিখবা। কি লিখবা? সংজ্ঞা। তোমার কাজ হলো প্রথমে সংজ্ঞা লিখবা। সংজ্ঞা লিখার পরে কি করবা? সংজ্ঞা লিখার পরে উদাহরণ দিবা। উদাহরণ না দিলে ফুল মার্কস পাবা না। সংজ্ঞার জন্য এক, উদাহরণের জন্য এক। এই যে আমি সংজ্ঞা দিলাম, এটা উদাহরণ কি হতে পারে? হায়ারোগ্লিফিক্স এবং টালি সংখ্যা। এই যে আমার হায়ারোগ্লিফিক্স ছিল না, এগুলো তুমি আগে নাও পিছে নাও 10 10ই থাকবে, মান কোনো চেঞ্জ নাই। আগে নাও পিছে নাও মান সেমই থাকবে, এগুলার মানের কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, আগে পিছে নাও, আমার কোনো এগুলার চেঞ্জ আসবে না, মানের কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো নাকি আমাকে একটু বলো তো, দেন পজিশনে যাচ্ছি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো কিনা স্যার? নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি বুঝতে পারছেন? হ্যাঁ, খাদিজাতুল কোবরা জিমি ভাই 1199, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি আসতেছি? 1199 কোন ধরনের সংখ্যা পদ্ধতি আসতেছে? কেউ একজন বলছো ওমর ফারুক 999 নন পজিশনাল। ইউ আর অ্যাবসলিউটলি রং। 999 কখনোই কি? 999 কখনোই কি না? 999 আমার কখনোই কিন্তু নন পজিশনাল না। কেন নন পজিশনাল না আসতেছি ওই জায়গায়? একটু ধৈর্য ধরেন। কেন 999 নন পজিশনাল না আসতেছি? ধৈর্য। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছো। ওকে ফাইন, সবাই বুঝতে পারছো। সামনে আগাই। আচ্ছা, তো তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে স্যার উল্টা, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর, আমি সংখ্যার অঙ্কগুলোর অবস্থান যদি আমি পরিবর্তন করি, তাহলে কি হবে? তাহলে আমার মানের পরিবর্তন হবে। তাহলে কি হবে? তাহলে আমার মানের পরিবর্তন হবে। এবং আমি এটাকে কি বলবো? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো স্যার। ঠিক আছে? আচ্ছা, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি বলার আগে চলো আমরা একটু পিছিয়ে ফিরে যাই এবং হচ্ছে যে তোমার ইয়া দেখবো। আমরা হলে একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে হচ্ছে যে তোমার ওটাকে কি বলে, 9 10 তোমার ওই যে এগুলা করছি, তোমাদের কি এগুলো মনে আছে নাকি স্যার? দেখতে কাঁধে কাঁধে মনে আছে। এই যে স্যার ধরো কথার কথা 231, ঠিক আছে, এটাকে আমরা বলতাম একক, এটাকে বলতাম দশক, এটাকে বলতাম শতক, এগুলো কি বলে নাম ভুলে গেছি এক্স্যাক্টলি, কি জানি বলে এগুলাকে। তো এগুলো কি স্যার তোমাদের মনে আছে এই জিনিসটা? আমরা স্যার এখন এই জিনিসটা ইউজ করব, আমরা এখন ওই জিনিসটা ইউজ করবো স্যার। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আসলে পরিচয় সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার মান তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার মান এটা আসলে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। আবার যেমন একটা বিষয় দেখলে হবে না, তিনটা বিষয় দেখতে হবে। তিনটা বিষয় কি কি? এই যে আমার তিনটা বিষয়ের উপর নির্ভর করে। সেই তিনটা বিষয় কি কি মনে রাখবেন স্যার? সেই তিনটা বিষয় হলো সংখ্যাতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। আমার প্রতিটা জিনিসেরই নিজস্ব মান আছে। যেমন ধরো 1, যেমন ধরো আমি তোমাকে লিখলাম 1, 1 সারা জীবন 1ই থাকবে, 1 কখনো 5 হবে না। এরপর ধরে লিখলাম 9, 9 সারা জীবন 9ই থাকবে, 9 কখনো 2 হবে না, তুমি যেখানেই বসো না কেন। সো এগুলো হলো নিজস্ব মান, নিজের যেটা ভ্যালু আছে। ঠিক আছে? এরপর হলো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি।
এবং 3 নাম্বারটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান, সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান, সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান। আচ্ছা, তো এই যে ধরো কথা আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করো স্যার, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো, একটু স্লোলি বোঝার চেষ্টা করো। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ধরো 132, এখানে আমার 2 হলো কি একক, 3 হলো কি দশক, এবং এইখানে একটা কি একটা হলো আসলে আমার শতক। এগুলো আমি কেমনে সলভ করছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই যে 2 এর সাথে 1 গুণ দিছিলাম, তাহলে কত আসছে 2। দেন দশক বের করার সময় কি করছিলাম, 3 এর সাথে 10 গুণ দিছিলাম, আসছিল 30। এরপর শতক বের করার সময় কি করছিলাম, 1 এর সাথে 100 গুণ দিছিলাম, কত আসছিল 100। এই যে যোগ করলে আমার চলে আসছে কত, যোগ করলে আমার চলে আসছে 132, ঠিক আছে? তো এইরকম আর কি। এখন যে আমাকে একটা কথা বলছে ভাই 999 হলো আসলে নন পজিশনাল, তার প্রশ্নের উত্তর দেই এখন। তার প্রশ্নের উত্তরটা স্যার এখন আমরা দেই স্যার, ঠিক আছে? খেয়াল করো, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। 999 এটা একক, এটা দশক, এটা শতক। তো ধরো এইটা হলো আমার প্রথম 1, প্রথম 9, এটা দ্বিতীয় 9, এটা তৃতীয় 9। তোমাদের বোঝার জন্য নাম্বারিং করলাম, এটা প্রথম 9, এটা দ্বিতীয় 9, এটা তৃতীয় 9। তো এটা একক, 9 * 1 মানে 9। এখানে কি হবে 9 * 10 মানে কত, 90। এখানে কি হবে 9 * 100 মানে কত, 900। 9 * 1 মানে 900। তো যোগ করলে হবে 999। এখন স্যার তুমি চেঞ্জ করে দাও। কি চেঞ্জ করবা? তুমি এখন যেটা চেঞ্জ করবা, এই 3 নাম্বার 9টাকে, এই 3 নাম্বার 9টাকে নাও 1 নম্বরে, 1 নাম্বারকে নাও 2 নম্বরে, 2 নাম্বারকে নাও 3 নম্বরে। এই যে মানে ওই 9 গুলো চেঞ্জ করলাম আর কি। হয়তো দেখে মনে হচ্ছে না চেঞ্জ করছে, বাট চেঞ্জ করছে, 9 গুলোর অবস্থান চেঞ্জ করছে। আচ্ছা, তো তাহলে এখন দেখো স্যার, এই যে যেই 9টা আগে ছিল শতক, ওই 9 এখন হয়ে গেছে একক। যেই 9টা আগে ছিল দশক, ওই 9টা এখন কি হয়ে গেছে, আচ্ছা এখন মানে চেঞ্জ হয়ে গেছে একটা অবস্থা, ঠিক আছে? মানে এখানে কি করতে খেয়াল করো, আমার যেটা ছিল আগে একক, ওইটা আমার হয়ে গেছে শতক। যেটা আমার আগে একক ছিল, যেটা আমার আগে ছিল এই ঘরে, ওকে আমি ফার্স্ট ঘরে পাঠাইছি। যেটা আগে ছিল শতক ঘরে, ওকে আমি দশক ঘরে পাঠাইছি। যে ছিল দশক ঘরে, ওকে একক ঘরে পাঠাইছি। তো তার মানে এই এককটা আগে ছিল দশক ঘরে, এই দশকটা আগে ছিল কোন ঘরে, আমার একক ঘরে। এবং হচ্ছে স্যার আমার এই শতকটা আগে ছিল কোন ঘরে, একক ঘরে ছিল। এবং এই দশকটা আগে শতক ঘরে ছিল। মানে কি ঘরগুলো চেঞ্জ করছি, যেই ঘরে নেই না কেন ওর ঘরগুলো চেঞ্জ করছি। ঘরগুলো চেঞ্জ করার ফলে ওর মান চেঞ্জ হয়ে গেছে। মান চেঞ্জ হয়ে গেছে না, আর স্থানীয় মান চেঞ্জ হয়েছে না। যেটা স্থানীয় মান চেঞ্জ হয়েছে, সো আগের 999 এবং চেঞ্জ করার পরের 999 এক না। দ্যাটস ওয়াই 999 নন পজিশনাল সংখ্যা না, এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার কারণ কি 999 এগুলোর অবস্থান চেঞ্জ করার ফলে এদের স্থানীয় মান চেঞ্জ হয়। স্থানীয় মান চেঞ্জ হওয়ার ফলে আগের 999 পরের 999 সেম থাকে না স্যার। কি বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? এটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায়। যেমন ধরো তোমাদের মধ্যে ধরো 3 জন ব্যক্তি এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স ওয়াই জেড ধরো ও হলো বুয়েট পাস, ওয়াই ধরো মেডিকেল পাস, জেড ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় পাস, ঠিক আছে? তো এক একজনের এক একটা ভ্যালু আছে, এক একজনের এক একটা ভ্যালু আছে। এখন ধরো একটা সময় এক্স ধরো দেশের প্রধানমন্ত্রী হলো, ওয়াই ধরো দেশের রাষ্ট্রপতি হলো, জেড ধরো দেশের মন্ত্রী হলো। এদের চেয়ারের এক একটা দাম, ধরো তারা 3 জন যমজ ভাই। এর পরের বছর ইলেকশনে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল, যে প্রেসিডেন্ট ছিল মন্ত্রী হয়ে গেল, যে মন্ত্রী ছিল প্রেসিডেন্ট হলো, প্রেসিডেন্ট হলো প্রধানমন্ত্রী হয়ে গেল। তিনটা মানুষও সেম, তিনটা মানুষ কিন্তু স্যার দেখো, মানুষ কিন্তু তিনটা, ওদের নিজেদের ব্র্যান্ড ভ্যালু সেম। যে বুয়েট থেকে পাস করছে সারা জীবনে বুয়েট থেকে পাস করছে, ও জীবনে মেডিকেল পাস হইতে পারবে না। যে 2 ও সারা জীবন 2 থাকবে, কখনো 9 হইতে পারবে না। বাট অবস্থান একজনের ভ্যালু বাড়ায় দেয়। ধরো তুমি বুয়েট টপার, বাট ধরো একজন রিক্সা চালক, সে ধরো কোনো কারণে মন্ত্রী হয়ে গেল, তোমার তাহলে সিলুট দেওয়া লাগবে। কারণ কি চেয়ারের দাম আছে, অবস্থানের দাম আছে। তো এইখানে এই কারণে বলছি এই ব্যাপারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অবস্থান, অবস্থানটা ইম্পর্টেন্ট। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় 999 একটা নন পজিশনাল, বাট না, ওই 9 গুলার অবস্থান পরিবর্তন করে দিলে একক দশক শতক চেনে যায়। এই কারণে 999 আমার কি না, এটা তোমার হচ্ছে নন পজিশনাল না। স্যার বুঝতে পারছো? উফ আল্লাহ। স্যার দেখো এইটুকু বুঝছো কিনা একটু জানাও তো। স্যার এইটুকু বুঝছো কিনা? হ্যাঁ 9 সেম থাকবে মানে কি, আমার নিজস্ব মান সেম আছে।
কানিজ ফাতেমা আমার নিজস্ব মান সেম আছে, কিন্তু আমার তো ইয়া মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমার তো হচ্ছে যে ওই যে কি বলে তোমার স্থানীয় মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গেল এটা। একটু চলে গেল। এটা বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বাকিরাও জলদি জলদি জানা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ ওকে ফাইন, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ওকে জানি, ওকে অল ক্লিয়ার, ওকে ফাইন, ওকে। তো সামনে প্রসিড করি স্যার, ঠিক আছে? সামনে প্রসিড করি। ওকে, এই নিয়ে সবার কনফিউশন থাকে, আশা করি এখন কনফিউশন নাই। আচ্ছা, তো এরপরে স্যার দেখো যে এই যে তোমাদের এতক্ষণ আমি যে জিনিসটা বুঝালাম আর কি, ওই জিনিসটাই যেটা কি লিখতে পারি, একক দশক শতক এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, তো এখন আমি কি করলাম, এখন ধরো এই যে আমি ধরো তোমার এই যে 1 আর 3 এর অবস্থান চেঞ্জ করে দেই। যদি 1 আর 3 এর অবস্থান চেঞ্জ করে দেই তাহলে কি হবে? 1 আর 3 এর অবস্থান চেঞ্জ করে দিলে এই দেখো স্যার, আগে 3 ছিল দশক ঘরে, এখন চলে আসছে একক ঘরে। 1 আগে ছিল একক ঘরে, এখন চলে আসছে দশক ঘরে। তো তার মানে স্থানীয় মানে চেঞ্জ হইছে। মন্ত্রী থেকে কি হইছে? মন্ত্রী থেকে রাষ্ট্রপতি হইছে, অবস্থানে চেঞ্জ হইছে। সো বললাম তো স্থানীয় মান খুব একটা স্ট্রং জিনিস, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল এটা। এরপর স্যার একটা জিনিস আছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্টটা কি? র্যাডিক্স পয়েন্ট স্যার এই জিনিসটা রাজশাহী বোর্ড 18 তে না কত জানি আসছে, লিখে রাখো এটা। র্যাডিক্স পয়েন্ট কোন একটা বোর্ডে জানি আসছে, ঠিক আছে? র্যাডিক্স পয়েন্ট কি? তো এই কারণে আমি সংজ্ঞা এখানে লিখে দিছি যে র্যাডিক্স পয়েন্ট জিনিসটা বোর্ডে চলে আসছে। এবং স্যার মোটামুটি তুমি আমার ক্লাস ফলো করলেই আর কিছু লাগবে না। ক্লাস ফলো করলে মোটামুটি এর বাইরে কিছু দরকার নাই, মোর দেন এনাফ, ঠিক আছে? সেটা মোটামুটি তুমি আমার ক্লাস ফলো করলে সেটা 90-95 ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে? আইজি নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। প্যারা খাওয়ার ম্যাথ আছে, ফিজিক্স আছে, মনে প্যারা খাবো, এর নিয়ে কেন প্যারা খাবো? আচ্ছা, তো র্যাডিক্স পয়েন্ট কি? র্যাডিক্স পয়েন্ট মানে আমরা আগে যেটা দশমিক বিন্দু বলতাম না, যেমন ধরো এই যে আমি ধরে বললাম, এখানে আমি লিখলাম 13.25, এই যে দশমিক, এই দশমিকটাকে অ্যাকচুয়ালি আমরা বলি র্যাডিক্স পয়েন্ট। এই দশমিককে আমি বলি অ্যাকচুয়ালি র্যাডিক্স পয়েন্ট। এই দশমিকটা কি করে? ও হলো স্যার এই দেখো আমার শুধু 13, শুধু 13 হলো আসলে একটা পূর্ণ সংখ্যা বা কি ইন্টিজার পার্ট। এইখানে দেখো এই যে এইটা হলো 0.25, এটা কি? এটা হলো স্যার একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন পার্ট। এই যে আমার ইন্টিজার পার্ট এবং এই যে আমার ফ্র্যাকশন পার্ট, এদেরকে আলাদা করতেছে কে? এদেরকে আলাদা করতেছে এই ডট বা এই বিন্দুটা। এই বিন্দুকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। আমরা আগে যেটাকে দশমিক বিন্দু বলতাম, এটাকেই এখন স্মার্ট ভাষায় বলছে র্যাডিক্স পয়েন্ট। যারা যারা দশমিক বিন্দু বলবা তারা হচ্ছে খ্যাত, আর যারা যারা র্যাডিক্স পয়েন্ট বলবা তারা হচ্ছে স্মার্ট। র্যাডিক্স পয়েন্ট, ঠিক আছে? র্যাডিক্স পয়েন্ট, বুঝো নাই? যারা যারা র্যাডিক্স পয়েন্ট বলবা তারা হচ্ছে স্মার্ট, আর যারা যারা দশমিক বিন্দু বলবা তারা হচ্ছে খ্যাত। বুঝতে পারছো? একই জিনিস আসলে। এটা কথা আছে না যে ধরো তোমাকে বলা হলো যে তুমি আজকে দুপুরে কি খাইছো, তুমি বললা যে ভাত ও আলু ভর্তা। তুমি বললা আজকে আমি খাইছি ভাত ও আলু ভর্তা। তো তুমি কি? তুমি হলো খ্যাত। তুমি কি? তুমি হলো খ্যাত। বাট তুমি যদি বলো না আমি আজকে খাইছি বয়েলড রাইস, কি খাইছি? বয়েলড রাইস উইথ smashed potato, with কি? With smashed potato, with smashed, আরে পটেটো বানানো ভুলে গেছে, with smashed potato, ঠিক আছে? With a little bit of salt and কি বলে চিলি, a little chili, মানে কি একটু লবণ আর কাঁচামরিচ দইলা খাইছি। তো ওই জিনিসটা কি হয়ে যাবে? ইসমার, ঠিক আছে? সো এই হলো কি ব্যাপার, আসলে একই জিনিস দুইটা, ঠিক আছে? যেটা আসলে একই জিনিস, ঠিক আছে? মানে কি আমার যে জিনিসের সাহায্যে একটি সংখ্যাকে ইন্টিজার ও ফ্র্যাকশন দুইটা ভাগে ভাগ করা হয়, ওটাকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গেল র্যাডিক্স পয়েন্ট। ওকে, এরপর এই যে র্যাডিক্স পয়েন্ট কি করবে? এটা র্যাডিক্স পয়েন্ট ও কি করতেছে দেখো, আমার পূর্ণাংশ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা বাদ করতেছে। তো এই যে আমি পূর্ণাংশ পার্টটাকে বলি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং এই যে ডান সাইডের সংখ্যা আমরা বলি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তার কারণ কি দেখো, আমি তোমাকে বললাম যে ওস্তাদ তোমার কাছে আমি 231.11 টাকা পাই, তার মানে কি তোমার কাছে আমি 231 টাকা পাই এবং 11 পয়সা পাই, ঠিক আছে? এখন তুমি যদি আমার 231 টাকা দাও, আমি কি মাইন্ড করব? মাইন্ড করব না। তার কারণ হলো 11 পয়সার দাম নাই, এই কারণে 11 পয়সার দাম কম, এই কারণে লিস্ট সিগনিফিকেন্ট বিট, 231 টাকার দাম বেশি, এই কারণে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড।
তো গেল এটা। এরপর যে সংখ্যা পদ্ধতির হচ্ছে আমাদের প্রকারভেদ আমি কি ছিলাম আর সংখ্যা পদ্ধতি কি ছিল, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল। আচ্ছা, তো আমরা তো নন পজিশনাল নিয়ে আলাপ আলোচনা করে ফেলছি, এখন হচ্ছে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। এখন আমি আলাপ আলোচনা করতে চাই, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করতেছি। তো মনে রাখবেন স্যার, পজিশনাল সংখ্যা 4 ভাগে ভাগ করা যায়। পজিশনাল সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? এই যে সেগুলো হলো স্যার যেগুলা তোমার দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে ভাগ করা যায় স্যার, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, 4 ভাগে ভাগ করা যায়, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন দেখো যে কি হবে। এই যে স্যার আমরা আসলে কোনটায় কি ইউজ করি, ঠিক আছে? আমার দশমিক সংখ্যা পদ্ধতি যারা যারা বানাইছে বা দশমিক সংখ্যা পদ্ধতি যারা যারা বলছে যে তুমি আমরা ইউজ করো, একটা তাকে বানাইতে হয়েছে, বানানোর পর তারা ছাড়ার পর আমরা ইউজ করি। ধরো কথা কথা অ্যাপল, অ্যাপল তো আগে ছিল না, আইফোন তো আগে ছিল না। আইফোন কোম্পানি, ঠিক আছে, স্টিভ জবস আগে একটা কোম্পানি দিছে, কোম্পানি দেওয়ার পর মোবাইলটা উৎপন্ন করছে, উৎপন্ন করার পর আমাদেরকে দিছে কেনার জন্য, আমরা কিনে ব্যবহার করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি আমার যখন দশমিক সংখ্যা পদ্ধতি গণিতবিদরা আবিষ্কার করে, তখন সেখানে এই যে আমার চিহ্ন বা প্রতীক দিছে 10টা। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং গণিতবিদরা বলছে সাবধান সাহেব, সাহেব তুমি কিন্তু সাবধান, এই 10টার বাইরে কিন্তু কোনো সংখ্যা ইউজ করো না। তুমি দশমিক সংখ্যা পদ্ধতিতে এই 10টার বাইরে কিন্তু কোনো সংখ্যা ইউজ করো না। আমি বলছি জি গুরু, কোনো সংখ্যা ইউজ করবো না। এই 10টা সংখ্যাই আমরা 10টা অঙ্কই আমি ব্যবহার করব। এই 10টা অঙ্কই আমি ব্যবহার করব স্যার, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করব। আচ্ছা, বাইনারি যেই গুরু আবিষ্কার করছে, গুরু আমাকে ডাক দিয়ে বলছে সাহেব তোমাকে একটা সংখ্যা পদ্ধতি দিলাম, নাম দিলাম বাইনারি, তুমি খালি 0 আর 1 ইউজ করো, আর কিছু ইউজ করো না। আমি বলছি হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো বাইনারিতে আমরা কেবল 0 আর 1 ইউজ করব, আর অন্য কোনো কিছু ইউজ করব না। অন্য কোনো কিছু ইউজ করি তাহলে সেটা বাইনারি থাকবে না। এরপর গেলাম শুধু নোয়াখালী, আমারে হুজুর কয় সাহেব তাবিজ আছে একটা। আমি কই হুজুর কি তাবিজ? হুজুর আমারে কইলো এই যে একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আইছি আমি, সেটার নাম দিলাম অক্টাল। অক্টালে আমরা 8টা ইউজ করি। 8টা কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 মানে টোটাল ইউজ করতেছি কয়টা? 8টা। এখানে 0 থেকে 9 টোটাল ইউজ করতেছি 10টা। এখানে 0 আর 1 ইউজ করতেছি 2টা, ঠিক আছে? আচ্ছা, তো এরপর গেলাম আমাদের বরিশাল মনুর কাছে। বরিশালের কি জাহাজও বড়, বরিশালের মানুষের মনও বড়, নাকি? বরিশালের জাহাজগুলো বড়, বরিশালের মানুষের মনও বড়। তো গেলাম বরিশালের হুজুরের কাছে, হুজুর কয় সাহেব কেমন আছো? আমি বললাম হুজুর ভালো আছি। তো কয় সাহেব কিছু লাগবে নি? আমি বললাম হ্যাঁ হুজুর, সংখ্যা পদ্ধতি লাগবে। যেই সেই সংখ্যা পদ্ধতি না, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আবার যেরকম সেরকম হইলে হবে না, বড় মনওয়ালা বড় সংখ্যা পদ্ধতি লাগবে। তো হুজুর বলল ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। এরপর হুজুর আমারে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ধরায় দিলে। হেক্সা মানে হলো 6, ডেসিমেল মানে হলো 10। সো হেক্সাডেসিমেল মানে হলো 16টা প্রতীক বা অঙ্ক নিয়ে যেই আসলে সংখ্যা পদ্ধতিটা হইছে, ঠিক আছে? এখানে খেয়াল করো, হেক্সাডেসিমেলকে যদি তুমি ভাঙাও, এখানে তুমি দুইটা পার্ট পাবা। একটা পার্ট হলো হেক্সা, একটা পার্ট হলো হেক্সা, এবং আরেকটা পার্ট হলো ডেসিমাল। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হলো ডেসিমাল। এই ডেসিমেল পার্টটা স্যার, এই স্যার দশমিকের ইংলিশ হলো ডেসিমাল। এই কারণে খেয়াল করো, আমার দশমিকের প্রথম 10টা এবং হেক্সাডেসিমালের প্রথম 10টা সেম। দশমিকের প্রথম 10টা এবং হেক্সাডেসিমালের প্রথম 10টা সেম, ঠিক আছে? তো তার মানে কি? তার মানে আমি যেই হুজুরের কাছ থেকে এই তাবিজটা নিলাম, হুজুর এই 10টা হলো ওই যে শ্বশুর বাড়ি থেকে পাইছে। থেকে পাইছে, শ্বশুর বাড়ি থেকে পাইছে আসলে, ঠিক আছে? এরপর এই হেক্সা মানে হলো 6। তোমরা যখন জৈব রসায়ন পড়বা, কেমিস্ট্রিতে তো তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বাই না, অর্গানিক কেমিস্ট্রির নাম তো শুনছোই। তো তখন স্যার তোমার এই জিনিসটা জানবা সেখানে আসলে। সেটা কি? এই যে স্যার আমার মনো মানে হলো আসলে 1, কেমিস্ট্রি ভাষায় মনো মানে হলো 1, ডাই মানে হলো 2, ট্রাই মানে হলো 3, এটুকু লিখে নাও। ট্রাই মানে হলো 3, টেট্রা মানে হলো 4। টেট্রা মানে কি? টেট্রা মানে হলো 4। পেন্টা মানে কি? পেন্টা মানে হলো 5। হেক্সা মানে হলো 6। হেপ্টা, হেপ্টা মানে হলো 7। অক্টা, অক্টা মানে হলো 8। ননা, ননা মানে হলো 9। ডেকা মানে হলো 10, ঠিক আছে? ডেকা মানে হলো 10। যখন যখন তোমরা পড়বা,
যখন তোমাদেরকে স্যাররা পড়াবে তখন তুমি দেখবা যে যেগুলো পড়াচ্ছে আসলে, ঠিক আছে? নর্মালি তো আমরা এগুলো পড়াই যেগুলো যেগুলো সময় পড়ানোর সময়, বাট এখন তোমাদেরকে বললাম ওই যে যাতে তুমি একটু বুঝতে পারো সবাই, ঠিক আছে? এইটুকু। আচ্ছা, তো এই যে, তো তার মানে স্যার আমার দশমিক সংখ্যা বলতে এগুলা বেশি আমি এই যে এগুলা বাইরে কিছু ইউজ করতে পারবো না, বাইনারিতে এগুলা বাইরে কিছু ইউজ করা যাবে না, অক্টালও এগুলা বাইরে কিছু ইউজ করা যাবে না, হেক্সাডেসিমালও এগুলা বাইরে কিছু ইউজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হইলো স্যার যে, তো তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের সবার কাছে আমার একটা কমন কোশ্চেন। কি কোশ্চেন ভাইয়া? কি কোশ্চেন? তো তোমাদের সাথে কমন কোশ্চেন আমি যাব, তার আগে তোমার লেখার নিয়মটা বলি। লেখার নিয়মটা কি? আহ, তার আগে স্যার ভিত্তিটা তো স্যার তোমাদেরকে আগে বলে নেই। এই যে আমার দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আছে, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10 বা বেস হলো 10। বেস 10 কেন? আমরা বেসের সংখ্যা কি বলছিলাম? বেসের সংখ্যা বলছিলাম কোন একটা সংখ্যা বলতে যে কটা অঙ্ক আর প্রতীক ব্যবহার করবো সেটা হলো আমার বেস। এই দেখো দশমিকে আমি ব্যবহার করছি কয়টা সংখ্যা? 10টা। বাইনারিতে আমি ব্যবহার করছি দুইটা সংখ্যা, সো বাইনারি বেস হলো 2। অক্টালে আমি ইউজ করেছি টোটাল 8টা সংখ্যা, অক্টালে বেস বা ভিত্তি হলো 8। হেক্সাডেসিমালে আমি ইউজ করেছি টোটাল 16 সংখ্যা, সো হেক্সাডেসিমালের বেস হলো কত? 16। ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যাগুলোকে লেখে কেমন? লেখার সিস্টেমটা কি? আমার লেখার সিস্টেমটা হলো স্যার এই যে দেখো বেস বা ভিত্তি কত, এই দেখো 10 2 8 16। তো লেখার নিয়মটা কি? লেখার নিয়মটা হলো স্যার এই যে আমি স্যার হলো কোন একটা সংখ্যা ভাবে লিখবো, কোন একটা সংখ্যা ভাবে লেখার পরে এই যে স্যার আমি কি করব? একটা ব্র্যাকেট দিব, একটা ব্র্যাকেট দিব, ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি নিচে তোমার কি লিখে দিব? ভিতরে লিখে দিব। এটা হলো আমার লেখার নিয়ম আসলে। আচ্ছা, সো এখন কি করব? এই যে স্যার উদাহরণ কি, যে আমাদের দশমিক সংখ্যাটা লিখে, তুমি যদি দশমিক সংখ্যা লেখো নিচে 10 দিবা, বাইনারি লিখলে নিচে 2 দিবা, অক্টাল লিখলে নিচে 8 দিবা, হেক্সাডেসিমাল লিখলে নিচে 16 দিবা। মানে তুমি যেই সংখ্যা বলতে সংখ্যায় লেখো না কেন, নিচে এই যেভাবে ভিত্তিটা দিয়ে দিবা, নিচে হচ্ছে ভিত্তিটা দিয়ে দিবা স্যার, ঠিক আছে? তো সিস্টেম বুঝলাম এরকম যে কোন একটা সংখ্যা বলতে লিখলে আমার নিচে এভাবে ভিত্তি দিয়ে দেওয়া লাগে। আচ্ছা, সো এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা? যদি এইটুকু পর্যন্ত বোঝো তোমাদের জন্য এখন একটা এই যে ব্রেইন টিজার আছে। যদি স্যার তোমরা একটু বুঝে থাকো, তোমার জন্য এখন একটা ব্রেইন টিজার আছে যে আসলে কি বুঝলেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, এতক্ষণ একটু আমরা একটু নিয়মতা পালন করি এবং তোমরা কোশ্চেন করো, তোমাদের কমেন্ট করতেছে এখন। উফ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখন হচ্ছে যে তোমরা যে একটা কথা বলছো, ঠিক আছে? একজন একটা কথা বলছো যে ভাইয়া, আমি একটু ব্যাকে যাই, একজন একটা কোশ্চেন করছো, ব্যাকে যাই। তো কোশ্চেনটা হলো যে দেখো আমি একটা কথা বললে আমি সাধারণত না খুব রেয়ার কেসে নাম পড়ি না। তার কারণ কি? তার কারণ হলো ধরো যে আমি আসলে চিন্তা করি আমি একটা স্টুডেন্ট। আমি আসলে স্যার পড়ানোর আগে একটা জিনিস চিন্তা করি আমি একটা স্টুডেন্ট, এবং আসলে আমি স্যারের কাছ থেকে কি কি চাইতাম। ধরো আমি আগে চিন্তা করে নিচ্ছি যে না আমি আসলে তোমাদের মতো একটা স্টুডেন্ট, সো আমি আমি এখন সায়াম ভাই ক্লাস করব, সায়াম ভাই ক্লাসে আসলে আমি কি কি চাই, আমি আসলে কি কি চাই, হ্যাঁ? তো ওইটা হচ্ছে আমি আগে ভাবি আচ্ছা আমি যে স্টুডেন্ট, আমি আসলে ক্লাসে কি কি চাই। সো আমি একটা ইমাজিন করি, ইমাজিন করে হচ্ছে যে করি আর কি। সো এখন ধরো কথা কথা ক্লাসে ধরো যে সায়াম ভাই কয়েকজনের নাম পড়লো, বাকিদের নাম পড়লো না, তাহলে তো বাকিদের মন খারাপ হবে। এই কারণে আমি নর্মালি কোয়েশ্চেন পড়ি, কিন্তু হচ্ছে যে ওটাকে কি বলে নাম পড়ি না স্যার নর্মালি, ঠিক আছে? কিন্তু মাইন্ড করো না, যার কোশ্চেন করছে সে তো বুঝবাই, বাকিদের বোঝার দরকার নেই। তো একজন একটা কোশ্চেন করছো যে ভাইয়া, যদি ব্যাকে যাই, যে ভাইয়া আমার তো দশমিক দিয়েই তো আমি সব সংখ্যা লিখতে পারি, এবং ভাইয়া আমি যে আপনার যে ভাইয়া ক্লাস কেজি থেকে আমি হলো ভাইয়া যে ইন্টার লাইফ পর্যন্ত আসলাম, আমি তো ভাইয়া দশমিক ছাড়া কিছু ইউজ করি নাই। তো তাহলে ভাইয়া আমার এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল আসলে আমার দরকারটা কি? আমার তো এবার না থাকলেও হয়। তোমার কোশ্চেনটা পুরো ভ্যালিড কোশ্চেন, কিন্তু কথা হলো স্যার এই যে আমার যে কম্পিউটার আছে ও হলো স্যার এক্স এর বেয়াদব, বুঝতে পারছো? ও হলো স্যার তুমি যাই করো না কেন ও বাইনারি ছাড়া কাজ করবে না, ও হলো বাইনারি ছাড়া কাজ করবে না। আমার কম্পিউটার বাইনারিতে কাজ করে। তুমি কম্পিউটারকে যেই ইনপুটই দাও না কেন, কম্পিউটার সব সঙ্গে 0 আর 1 নিয়ে যায়।
কম্পিউটার সব সময়কে 0 আর 1 এ নিয়ে যায়, 0 আর 1 এ নিয়ে কাজ করে কম্পিউটারটা, ঠিক আছে। এবং আমার কিছু কিছু অপারেটিং সিস্টেম ওরা হেক্সাডেসিমেলে অপারেট করে, কিছু কিছু অপারেটিং সিস্টেম অক্টালে অপারেট করে, ঠিক আছে। কারণ আমার অক্টাল বা হেক্সাডেসিমেলে যদি অপারেট করি আমার বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন ধরো স্যার আমার কোনো একটা জায়গায় 15টা ডিফারেন্ট সিগন্যাল দিব বা 16টা ডিফারেন্ট সিগন্যাল দিব, তো সেখানে যদি আমি 16 ভিত্তি বিশিষ্ট হেক্সাডেসিমেল ব্যবহার করি তাহলে আমার জন্য ইজি। আবার ধরো আমি কোথাও 7টা সিগন্যাল হইলেই আমার চলবে, আমার বেশি কম দরকার নেই, বেশি হইলেই ঝামেলা, প্যাচ লাগা যায়, কম হইলেও ঝামেলা, আমি এনাফ সাপোর্ট পাচ্ছি না, তো সেই হিসাবে আমি অক্টাল ইউজ করব। সো আমার যেই জায়গায় যা লাগে আর কি। এবং তোমরা জানবা যে আমার একটু পরে তোমাদের দেখাবো যে আমাদের হলো কাজের আরো সুবিধার জন্য আমরা এগুলার বাইরে অনেক কিছু ব্যবহার করা হয়েছে। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা হলো আমার ডিভাইস দেখে ডিভাইস বুঝে আসলে যে কোন জায়গায় আমার কিরকম সাপোর্ট লাগে, বুঝতে পারছো। তো ওই হিসাবে আর কি। তো যে কোশ্চেনটা করছো স্যার, আশা করি স্যার এইটুকু বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইটুকু গেল স্যার। আচ্ছা, তো ব্রেইন টিজার যেটা ছিল তোমাদের জন্য, ব্রেইন টিজার ছিল মানে আসলে আমার নিজেরও খারাপ লাগতেছে আসলে। হ্যাঁ আমিও নামাজ যাবো, সোয়া 5টায় জামাত, মানে আসলে ক্লাসটা এমন টাইমে পড়ছে বুঝছো, কি আর করবো। মানে আমি খুব দুঃখিত স্যার, আসলে তোমাদের জন্য আসলে অনেকে নামাজ পড়ে যাচ্ছে, আমি খুবই দুঃখিত স্যার, ঠিক আছে। আচ্ছা, তো যেটা যাচ্ছিলাম স্যার, ওই যে তোমার হচ্ছে যে হ্যাঁ ব্রেইন টিজার, তোমার ব্রেইন টিজার আছে। ব্রেইন টিজারটা কি, এই যে স্যার ব্রেইন টিজার হচ্ছে এইটা, এই যে এই সংখ্যাটা, এটা কি সংখ্যা, এটা কি স্যার আমার দশমিক, এটা কি স্যার আমার বাইনারি, এটা কি আমার অক্টাল, নাকি আমার এটা হেক্সাডেসিমাল, এটা কোন সংখ্যা, এটা কোন সংখ্যা স্যার, এটা কোন সংখ্যা, এটা কোন সংখ্যা স্যার বলেন তো, স্যার বলেন তো স্যার এটা কোন সংখ্যা, এটা কোন সংখ্যা স্যার বলেন, এটা কোন সংখ্যা, এই যে স্যার এটা কোন সংখ্যা 10110, এটা কোন ধরনের সংখ্যা, এটা কোন ধরনের সংখ্যা, এটা কোন ধরনের সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাকি। আমি স্যার এই কোশ্চেনের আনসার তোমাদের সবার কাছে এক্সপেক্ট করতেছি, এই কোশ্চেনের আনসার আমি তোমাদের সবার থেকে এক্সপেক্ট করতেছি। তুমি আর কোনো কোশ্চেন করো না করো, অ্যাট লিস্ট এই কোশ্চেনের আনসারটা দাও, অ্যাট লিস্ট এই কোশ্চেনের আনসারটা দাও। 101110, এটা কি ধরনের সংখ্যা, এটা কি ধরনের সংখ্যা স্যার বলেন, এটা কি ধরনের সংখ্যা, এটা কি ধরনের সংখ্যা, এটা কি ধরনের সংখ্যা স্যার বলেন, এটা কি বাইনারি হবে, না অক্টাল হবে, না হেক্সাডেসিমাল হবে, না কি হবে, এটা কি হবে স্যার বলো, এটা কি হবে, কি মনে হয় এটা কি হইতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এইখানে একটা জিনিস খেয়াল করো স্যার, যে এই যে এইখানে স্যার তোমরা কয়েকজন বলতেছো যে ভাই এটা হলো বাইনারি, তো কয়েকজন বলতেছো যে ভাই এটা হলো বাইনারি। এখন কথা হলো স্যার, এই যে স্যার এটা স্যার বাইনারি সংখ্যা না, এটা বাইনারি সংখ্যা অবশ্যই, এটা অনেক কিছু হইতে পারে। যেমন ধরো স্যার তোমাকে বলি, এই যে স্যার আমরা ডেসিমেলে কি ইউজ করি, আমি স্যার ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা ইউজ করি 0 থেকে 9। সো কোন একটা সংখ্যায় যদি কেবল 0 থেকে 9 এর মধ্যে থাকে তো আমি বলতে পারবো ওটা ডেসিমাল সংখ্যা। এইখানে খেয়াল করো, এখানে আমি কেবল ব্যবহার করছি 0 আর 1, এখানে আমি কেবল ব্যবহার করছি 0 আর 1। এবং দেখো আমার ডেসিমেলে 0 আছে 1 আছে, ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে 0 আছে 1 আছে। তো তার মানে 10110 এইটা কি, এটা স্যার আমার ডেসিমেল সংখ্যা হতে পারে। দেন বাইনারি, দেন আমরা চলে আসি বাইনারিতে। দেখো স্যার বাইনারিতে আমরা ব্যবহার করি 0 আর 1। এরপর দেখো আমরা ব্যবহার করি বাইনারিতে, কি ব্যবহার করি বাইনারিতে আমরা ব্যবহার করি 0 আর 1। এখানে দেখো 0 আর 1 আছে আর কিছু নাই, সো এটা বাইনারিও হইতে পারে। দেন স্যার দেখো আমার অক্টাল, অক্টাল আমি কি ব্যবহার করি, অক্টাল আমি 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করি, কি ব্যবহার করি 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করি। তোমার কি 0 1 2 3 4 5 6 7, সো তার মানে এই দেখো এখানে আমি কেবল 0 আর 1 ব্যবহার করছি, যেটা কিনা আমার অক্টালের মধ্যে আছে। সো এই সংখ্যাটা অক্টালও হইতে পারে। হেক্সা, হেক্সাতে আমি কি ইউজ করি, হেক্সাতে আমি ইউজ করি এই যে 0 থেকে 9 পর্যন্ত, দেন এ থেকে এফ পর্যন্ত, দেন কি এ থেকে এফ পর্যন্ত। তো এইখানে কি আমার এইখানে হচ্ছে 0 আর 1 ব্যবহার করছি, যেটা কিনা আমার হেক্সাডেসিমালের ইনক্লুডেড। তো তার মানে এইটা আসলে ডেসিমালও হইতে পারে, বাইনারিও হইতে পারে, অক্টালও হইতে পারে, হেক্সা হইতে পারে। তো স্যার তাহলে আমি বুঝবো কেমনে, এবং তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আমার যেইটা আমার আমার যেটা হচ্ছে তোমার ডেসিমালে 10, হেক্সাতে সেটা 10 না, যেটা আমার ডেসিমালে 10 এটা হেক্সাতে 10 না। দুইটার 10 আলাদা, দুইটার 10 এর মানে আলাদা, দুইটার 10 এর মিনিং আলাদা।
যে 10-এর তাৎপর্য আলাদা, ঠিক আছে? ওকে, তো তার মানে যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তাহলে তার কোশ্চেন আইস করে, ভাইয়া তাইলে আমি কেমনে বুঝবো, এটা কোন সংখ্যা? এই যে স্যার, আমি যাতে স্যার তোমার বুঝতে পারি, যে এটা কোন সংখ্যা, সেই কারণে আমাকে যেই কাজটা করা লাগবে, এভাবে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে। ব্র্যাকেট দেওয়ার পরে নিচে ভিত্তি লিখতে হবে। যদি আমি এখানে ভিত্তি 2 দেই, এটা বাইনারি। যদি আমি ভিত্তি 2 এর বদলে যদি আমি ভিত্তি 10 দেই, ডেসিমাল। যদি স্যার তোমার ভিত্তি যদি চেঞ্জ করে 16 দেই, তাহলে কি হবে? 16 দিলে এটা আমার হয়ে যাবে হেক্সা। যদি স্যার আমি এখানে 8 দেই, আমার এটা হয়ে যাবে অক্টাল। এই কারণেই স্যার কোন একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে, এটা বোঝানোর জন্য আমার ব্র্যাকেট দিয়ে বেস দেওয়া লাগে, না হলে প্যাচ লেগে যাবে। কি লাগবে? প্যাচ। না হলে প্যাচ লেগে যাবে স্যার, না হলে কি লেগে যাবে? না হলে প্যাচ লেগে যাবে। কি বুঝতে পারছো? না হলে প্যাচ লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমার বেস থাকা লাগবে। তো এই যে তোমরা ভুল করো নাই, ভেরি গুড। এই কারণে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তো জোস। আরে মিয়া, তোমাদের সবাই সব পার হইতো, মেয়েদের ভর্তি হইছো কেন করছে? তোমরা তো সবাই তো সব পার হই, ঠিক আছে? তাহলে ভর্তি হইছো কেন? তাহলে ভর্তি হইছো কেন স্যার? আচ্ছা, ঠিক আছে। তো এরপর গেল স্যার এই যে তোমার তোমার কি দাঁড়াচ্ছে আমার, এই যে স্যার এই যে বসুধ রাশিটি কোন সংখ্যা? তো এই যে ধরো আমার প্রথমে অপশন দিয়ে দিবে, এবং এই কোশ্চেনটা আসলে আমি যখন নরডেমে ভর্তি পরীক্ষা দিই, আমার নরডেমে ভর্তি পরীক্ষা আসলে নরডেমে ভর্তি পরীক্ষা বলি, নরডেমের প্রথম কুইজে আসছিল, নরডেমের প্রথম আইসিটি কুইজে হচ্ছে এই সংখ্যাটা আসছিল, বুঝছো? নরডেমের প্রথম আইসিটি কুইজে এই সংখ্যাটা আসছিল। তো এটা হলো 4টাই হবে। তো আমার মনে আছে অ্যাকচুয়ালি, আমি যদি এটা বলি যে আমার আসলে ফিজিক্স আসলে খুব ভালো লাগতো কলেজ থেকে, হ্যাঁ, নরডেমে। তো নরডেমে আমি শুরুতে 14টা রাইডারের বই পড়ছিলাম, ফিজিক্সের রাইডারের বই, 14 রাইডারের বই পড়ছিলাম শুরুতে। ফিজিক্স এত ভালো লাগতো আসলে। তো আমার মনে আছে সামনের দিন হচ্ছে আমার আইসিডি পরীক্ষা, আমি তো বসে বসে কি করছি, ফিজিক্স পড়ছি, ঠিক আছে? এরপরে আইসিডি পরীক্ষা এমন 10টা খাইলাম, আমার মনে আছে আমি লাইফে একটা পরীক্ষাতে ফেল করছি। ওইটা হলো নরডেমের প্রথম আইসিডি পরীক্ষায়। নরডেমের প্রথম আইসিডি পরীক্ষা আমি পাইছিলাম 130। কত পাইছিলাম? 130 পাইছিলাম। আসলে 130 মানে 10-এর পরীক্ষা হয়েছিল, একটা সৃজনশীল 10-এর 3 পাইছিলাম, আসলে 10-এর 3 পাইছিলাম। ওইটা পাওয়ার পর মনে মনে প্রতিজ্ঞা করলাম, না, আইসিডিতে বস হইতে হবে। এরপর থেকে আমার যতদূর মনে পড়ে, 2-1টা পরীক্ষা বাদে আইসিটি সব পরীক্ষায় হাই স্মার্টটা ছিল আমার। এবং আমার হচ্ছে যে তোমার নরডেমের অর্ধবার্ষিক পরীক্ষায় নাকি ইয়ারলি পরীক্ষায় আমি পাইছিলাম হলো 198 পাইছিলাম, পুরো রিটেন পরীক্ষা যেটা যেটা ফাইনাল রিটেন পরীক্ষা, ওখানে আমি 198 পাইছিলাম স্যার, ঠিক আছে? তো এটাই বললাম স্যার আসলে, যে আসলে কোনো কিছুকে অবহেলা করবা না, অবহেলা করলেই দেখবা যে তোমার সেই জিনিসটা তোমাকে ব্যাক বাইট করতেছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা কোন ধরনের সংখ্যা? সবাই যেটা বলে, সবাই বলে হচ্ছে যে এই যে টাইমার দিয়ে দিলাম, সবাই বলে যে হ্যাঁ ভাই এটা আমার বাইনারি সংখ্যা নাকি? নো স্যার, এটা আমার যে কোনো সংখ্যাই হইতে পারে, এটা আমার যে কোনো সংখ্যাই হইতে পারে স্যার, বুঝতে পারছো? কারণ দেখা যায় 10110, এখানে স্যার দেখো যে আমরা দশমিকেও 01 ইউজ করি, বাইনারিতেও 01 ইউজ করি, অক্টালেও 01 ইউজ করি, হেক্সাতেও 01 ইউজ করি স্যার আমরা, ঠিক আছে? এটা যে কোনো কিছুই হইতে পারে। এই দেখো সবগুলোতে 01 ইউজ করতেছি আমরা। তো এই কারণে স্যার এটা যে কোনো সংখ্যা যদি হইতে পারে, এই কারণে স্যার হচ্ছে আমার কি করা লাগে? ব্র্যাকেট ইউজ করা লাগে। তো এখন বলেন 420 এটা কোন সংখ্যা? 420। এখন স্যার বলেন 420 এটা কোন সংখ্যা? এখন বলেন স্যার 420 এইটা কোন সংখ্যা স্যার, ঠিক আছে? আচ্ছা, 420 এইটা কোন সংখ্যা, ঠিক আছে? ওকে, স্যার বলেন 420 এটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা স্যার বলেন? হ্যাঁ, একজন বলছো যে আদিত্য পল ভাই টাকা ফেরত দেন। হ্যাঁ, আসলেই আমি আয়মানকে বলবো যে আয়মান ভাই এই আদিত্য পলের টাকা ফেরত দিয়ে দেন, পোলা সব পারে। ওর টাকা ফেরত দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। এই যে স্যার বলো এটা কোন সংখ্যা হতে পারে? এটা কোন সংখ্যা হতে পারে? কোন সংখ্যা হতে পারে এটা, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। এই যে স্যার মনে রাখবেন স্যার, এই যে আমার 420, ঠিক আছে? তা হাসতে তো কেন তোমরা, আজব তো। 420 আড়াই শুরু করেছে মানে কি, মানে ফাউল বলা এগুলো সব। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই যে স্যার এইখানে খেয়াল করো যে 420, ঠিক আছে? আমার 420 তে কি হয়?
এটা এটা আমার স্যার কেবল দশমিক, অক্টাল আর হেক্স হতে পারে। তার কারণ কি, এখানে আমি 3টা অঙ্ক ব্যবহার করছি। কি কি ইউজ করছি? আমি এখানে 4 ব্যবহার করছি, আমি এখানে 2 ব্যবহার করছি, এখানে আমি 0 ব্যবহার করছি। সো 0 to 4 এটা স্যার আমরা দশমিকে আমার 0 to 4 আছে, আমার অক্টালও 0 to 4 আছে, হেক্সাডেসিমালেও আমার 0 to 4 এই অঙ্কগুলো আছে। ঠিক আছে, এই কারণে এই 420 এটা হলো এই দুটো সংখ্যা হইতে পারে স্যার। ভেরি গুড, তোমরা তো জোস বস, সবই বুঝে গেছো। ঠিক আছে, আমি তো ভাবছিলাম তোমরা কিছুই বুঝবো না। আচ্ছা ঠিক আছে, তো তার মানে আমি ভালো বুঝাইছি নাকি তোমরা ভালো স্টুডেন্ট, আমি কনফিউজ আসলে। ঠিক আছে, আচ্ছা এরপর 168 এটা কোন সংখ্যা বলো? 168 কোন সংখ্যা? 168 এটা কোন সংখ্যা স্যার বলেন? 168 এটা কোন সংখ্যা? 168 এটা কোন সংখ্যা বলো? 168 এটা কোন সংখ্যা? তাসিন রাহাত উদয় ভাইয়া ব্যাকগ্রাউন্ডে কে চিল্লাইতেছে? তোমরা তো জানো আমি কই থাকি। আমি হচ্ছে, আমার আব্বু হলো বুয়েটের টিচার, বুয়েটের সিভিল বিভাগের টিচার। তো আমি হলো বুয়েটের কোয়ার্টারে থাকি আর কি। বুয়েটের মানে তোমার তো আমাকে বুয়েটে পড়ার ইচ্ছা আছে। আমি জন্মের আগে থেকে বুয়েটে থাকি, বুঝতে পারছো? বুয়েটের প্রতিটা ইঞ্চি ইঞ্চি চিনি আমি। ঠিক আছে, বুয়েটের প্রতিটা ইঞ্চি ইঞ্চি চিনি। এবং বুয়েটের পরীক্ষার আগে মোটামুটি হলো যে কোন বই থেকে স্যাররা কোয়েশ্চেন করবে, আর টিচার্স প্যানেলে কারা কারা থাকে, এইসব গোপন কথা হচ্ছে জেনে যাই আর কি আমরা। তো হচ্ছে যে ওটাকে কি বলে যে, আমাদের তো মাঠ আছে আমার বিল্ডিং এর সামনে, বড় মাঠ, মাঠের মধ্যে পোলাপান খেলতেছে, বুঝছো? এই হলো কথা। আচ্ছা, তো এই যে এটা কি হবে 168, এটা কি হবে? আচ্ছা, সো মারজান রাইসা প্লাস আর অনেকেই বলতেছো ভাইয়া বাইনারি ছাড়া সব। হ্যাঁ, অনেকে বলতেছো ভাইয়া বাইনারি ছাড়া সব হবে, বাইনারি ছাড়া যে কোনো কিছু একটা হবে এখানে, যেটা বলতেছো তোমরা। তো যারা যারা বলতেছো বাইনারি ছাড়া সব হবে, যে তোমার যে মেজারিন আফরোজ তাবিয়া আপু, তুমি কিন্তু একটু ভুল বলে ফেলছো। তার কারণ কি দেখো, এখানে আমি কি ইউজ করছি, এখানে আমি তিনটা সংখ্যা ইউজ করছি 168। এখানে আমি কি ইউজ করছি, এখানে আমি ইউজ করছি 168। তো এই দেখো 168 এটা আমি বাইনারিতে ব্যবহার করি না, আমার বাইনারিতে কেবল 0 আর 1 আছে। সো এই সংখ্যাটা বাইনারি হইতে পারে না। খেয়াল করো স্যার, অক্টালে কিন্তু আমার কি আছে, অক্টালে আমার আছে 0 থেকে 7, অক্টালে 8 নাই, অক্টালে কিন্তু 8 নাই। তো তার মানে এই সংখ্যাটা অক্টালও হইতে পারে না। আমার 168 ডেসিমেলে আছে, 168 হেক্সাডেসিমেলে আছে। সো আমার এইটা হবে অ্যাকচুয়ালি আমার শুধু ডেসিমাল আর হেক্সাডেসিমাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটাই হইতে পারে স্যার। ঠিক আছে, এই দেখো হয় দশমিক হবে, না হলে হেক্সাডেসিমাল হবে স্যার। এই কোশ্চেনটা স্যার আমার আসছে মাদ্রাজ, তোমার মাদ্রাসা বোর্ড 17 নাকি রাজশাহী বোর্ড 17তে আসছে, যে ব্যাখ্যা করো যে 12 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ব্যাখ্যা করো যে 12 এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি স্যার। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, এই যে তো এখানে স্যার এটা যেহেতু বোর্ডে আসছে, আমি তো স্যার বলছি ইনশাআল্লাহ বোর্ডে, হ্যাঁ স্যার শেষ করে দিচ্ছি, হ্যাঁ আমিও যাবো ইনশাআল্লাহ, সবাই জামাতে নামাজ পড়বো, মহিলা নামাজ পড়বো, হ্যাঁ আমিও স্যার যাবো। যেটা বলতেছিলাম, হ্যাঁ আমরা জামাতে নামাজ পড়বো। তো যেটা বলতেছিলাম স্যার, এই যে স্যার আমার 12 হলো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেটা কেন, ওই যে ব্যাখ্যা একটা লিখে দিছি, যে প্রথম পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সংজ্ঞা দিলাম, সংজ্ঞা দেওয়ার পর কি যে এভাবে হচ্ছে তুমি দিবা যে এই যে আমার কি একক দশক, একক দশক লিখে দিবা। এরপর কি করবা, 2 আর 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ করবা। 2 আর 1 যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয়, একক দশক চেঞ্জ হয়ে যায়, একক দশক চেঞ্জ হয়ে যায়, মানে কি আমার সংখ্যার মানের পরিবর্তন হয়ে যায়। 12 যে জিনিস 21 সেই জিনিস না। আগে হচ্ছে আমার 2 এর যে ইয়া ছিল, স্থানীয় মান ছিল, এই 2 কে যদি সরায় দেই বা নড়ায় দেই, ওটা স্থানীয় মান চেঞ্জ হয়ে যায়। স্থানীয় মান চেঞ্জ মানে কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। স্থানীয় মান চেঞ্জ মানে কি, স্থানীয় মান চেঞ্জ মানে হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইটুক গেল। তো আচ্ছা, তো আমাদের স্যার তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে স্যার। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। তো তোমরা তো হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস তো ইয়াবা ক্লাস হয়েছে না, কি বলে যে ইমরান ভাই তো ক্লাসে, ইমরান ভাই কিন্তু আমার আসলে এই যে আমার স্কুলের ছোট ভাই না, বড় ভাই। ইমরান ভাই আমার স্কুলের বড় ভাই। ঠিক আছে, তো ভাইয়া তো খুব জোস স্টুডেন্ট, এবং তোমার তো চার পড়ছো, এবং আশা করি চার খুব এনজয় করছো। আসলে হচ্ছে যে এরকম একটা ইয়া ছিল যে ইমরান ভাই ফুল আইসিডি নিবে। ঠিক আছে, মাঝখান দিয়ে হচ্ছে আমি বিগত 12টা বাজায় দিছি, তোমাদের পড়াশোনায় 12টা বাজায় দিছি। ইমরান ভাই সব মিলে ভালো হতো। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ইমরান ভাই নিবে। তো অধ্যায় 4 ইমরান ভাই শুরু করছে। এরপর হলো যে তোমার ওটাকে কি বলে যে প্রোগ্রামিংটা ইমরান ভাই নিবে। ইমরান ভাই হয়তো আরো কিছু ক্লাস নিবে। ঠিক আছে, আমি হচ্ছে বেশি ক্লাস নিব না, আমি হচ্ছে খুবই কম ক্লাস নিব, ইমরান ভাই বেশি ক্লাস নিবে। ঠিক আছে, ইমরান ভাই বেশি ক্লাস নিবে।
ওকে। এবং ইমরান ভাই ক্লাসগুলো তোমরা দেখছোই, জোস ক্লাস হয় কিন্তু খুব কনসেপ্ট ক্লাস হয় ইমরান ভাই ক্লাসগুলো, ঠিক আছে, জোস ক্লাস। আচ্ছা ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ইমরান ভাই ক্লাসে মনোযোগ দিবা, অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে। ভাই কিন্তু সিএসসি তে, বুয়েট সিএসসি, ঠিক আছে। আর আমি তো মিয়া নরমাল স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার্স, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে স্যার এইটা গেল। তো তাহলে স্যার আজকে আল্লাহ হাফেজ, সবাই জামাতে গিয়ে নামাজ পড়বা। এবং যে জিনিসটা বলছি যে মায়ের সাথে সিলাসিলি করবা না, কিন্তু সিলাসিলি করে থাবা দাদু ছড়া দেবো। রাগ ঝাড়তে মন চাইলে আমার এসে গাইলেই বা, তাও হচ্ছে মায়ের উপর রাগ ছাড়বা না, এই কথাতে খেয়াল থাকে। এবং অবশ্যই অবশ্যই মেয়েদেরকে সম্মান দিবা। ওকে, বেস্ট অফ লাক, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আচ্ছা, তো আল্লাহ হাফেজ স্যার। ওকে, তো টেনশনে কিছু নাই, আমি বেশি ক্লাস নিব না, ঠিক আছে। আমি তোমাদের বেশি ক্লাস নিব না, ম্যাক্সিমাম ক্লাস ইমরান ভাই নিবে। ওকে, সো ভয় ভয় কিছু নাই, ভেবো না আরে এই বেড়া পড়ছে, এই বেড়া তোমাকে আইসিটি খাইয়া দিব, ঠিক আছে। আচ্ছা, তো আল্লাহ হাফেজ স্যার, ইনশাআল্লাহ আপনারা দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো একদিন। সবাই সবাই নামাজ যাও, নামাজ যাও, নামাজ যাও, নামাজ যাও, যাও 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 যাও। এই শেষ করে দাও, কনভিউর সাহেব শেষ করে দেন, শেষ করে দেন। হ্যাঁ স্যার।